থাকবো না আমি তোমার বাড়িতে। এই বাড়িতে আমার দাম নেই। যে বাড়িতে আমার কথার দাম নেই সে বাড়িতে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। রায়মান বাবা রাগ করে না, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলেছে। কি আমার ভালোর জন্য বলেছে? উনি সব উনার কথা আমার উপর চাপিয়ে দেবে কেন? আমার বয়সের ছেলেরা কলেজে যাচ্ছে, ঘোরাঘুরি করতেছে, খাবার খাচ্ছে দাচ্ছে, ঘুরতেছে, আর আমি কেন এখন গিয়ে ব্যবসায় বসবো? আমি তো বলতেছি না যে আমি বসবো না ব্যবসাতে। আমি শুধু চেয়েছিলাম যে পড়াশোনাটা শেষ করার পর ব্যবসার দায়িত্ব নেব। কিন্তু তোমরা যা শুরু করেছো, আমি আর এই বাড়িতে থাকবো না, উনার ব্যবসায় বসবো না বলে উনি আমার সাথে এরকম একটা ব্যবহার করলো, তাই তো? তুই অফিসে না গেলে না যাবি? তোর বাবার আগের মাথায় কিছু কথা বলেছে, সে কথাগুলো তুই এখন ধরে পারবি? দেখ বাবা, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর, মায়ের কথা শুনতে হয়। কি হয়েছে এখানে এত চেঁচামেচি কেন? দেখ না বাবা, তোর ভাই কি সব আবল তাবল বকছে। তোর বাবার রাগের মাথায় বলেছে বাসা থেকে বেরিয়ে যেতে, সেজন্য এখন রামায়ণ এখন করতেছে। কিরে বেশি বড় হয়ে গিয়েছিস? বাবা মায়ের উপর গিয়ে কথা বলতেছিস? বাবা তোকে শুধু শুধু বলেনি বাড়ি থেকে বের হয়ে যেতে, কেন বলেছে সেটা বল। আমাকে এখন কেন বলা হচ্ছে অফিসের দেখাশোনা করার জন্য? যে বয়সে আমার মতো ছেলেরা পড়াশোনা আর ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডার প্রতি মনোযোগ, সে সময় আমি কেন অফিসে যাব? আমি শুধু বলেছি যে আমি এখন অফিসে যেতে পারবো না। তখনই তোমার বাবা বলে উঠলো এই বাসাতে থাকা যাবে না, বেরিয়ে যেতে এখান থেকে। তো বাবা না হয় আগের বসে বলেছে, সেজন্য কি তুইও বাসা থেকে বের হয়ে যাবি নাকি? মোটা চাচা তোকে এখনই থাপ্পড় মারতে, কিন্তু এখন ছোট বলে আমি কোনো কিছু বলতেছি না। শোন, বাবা মা তোকে ভালোর জন্যই বলেছে। যদি তোর মনে হয় তুই এখন কোম্পানিতে বুঝতে পারবি, তাহলে যা, কোম্পানিতে সমস্যা নেই, আমি সবকিছু হ্যান্ডেল করবো তোর পিছনে। আর যদি মনে করিস যে পড়াশোনা শেষ করার পর তখন তুই অফিসে যাবি, তাহলে সেটাও করতে পারিস, কিন্তু আমার সামনে কোনো বেয়াদবি চলবে না, সেটা মাথায় রাখিস। আমি কোথায় তোমার সাথে বেয়াদবি করলাম? এতক্ষণ আম্মার সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে তুমি মাঝ রাস্তায় এসে এখন বলতেছো তোমার সাথে বেয়াদবি চলবে না? আমি কি তোমাকে কোনো কিছু বলেছি? তাহলে তুমি কেন অযথা এর মধ্যে আসতেছো? রাইমান, তুই কিন্তু এখন বেশি বেশি কথা বলতেছিস। ছোট ছোটর মতো থাকবি, বেশি কথা বলবি না। কেন বলবো না? সত্য কথা বললেই সবারই গায়ে লাগে, যেমন তোমার এখন লাগলো। আমি তোমাদের মতো এত তেল দিয়ে চলতে পারি না মানুষকে। যা বলবো সরাসরি সামনাসামনি বলে দুটি গালি খেলেও ভালো। রাতুল বসা থেকে উঠে এসে রায়ানকে একটা থাপ্পড় মারে। রায়মান গালে হাত দিয়ে রাতুলের দিকে তাকায়। তুই এটারই যোগ্য ছিলি, বুঝেছিস? এখন বেরিয়ে যা বাসা থেকে। এতক্ষণ তো বাবা বলেছিল, এখন আমি বলতেছি, এই বাসা থেকে তুই বেরিয়ে যা। তোর এই বাসার জায়গা নেই এই বাসাতে। রায়মান তার আম্মুর দিকে তাকিয়ে তারপর সোজা বের হয়ে যায় ওর বাসা থেকে। রায়মানের পিছনে রায়মানের আম্মু যখনই যাচ্ছিল তখনই রায়মানের বাবা বলে উঠলেন, ওকে যেতে দাও, ঘুরে ফিরে আসুক। বন্ধুদের সাথে 2 দিন যখন দেখবে পকেট খালি, তখন আবার বাসায় শ্বশুর করে চলে আসবে। আমি এদের এত প্যারা নিতে পারছি না, পুরো দেশের আর আমার মাথার উপর। তার উপর আবার আমার এই ছোট্ট ঘাড়তারা ছেলেটাকে আমি মানুষ করতে পারিনি। কি করে বলছেন যে ও চলে আসবে? ওর জেদ সম্পর্কে আপনার ধারণা নেই? রাতুল এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসো এইখানে। ও তো ছোট ভাই, ভুলে যাস না। ওকে মাটা তোর উচিত হয়নি। একদম ঠিক করেছে, উচিত হয়নি কি? আর পকেটে টাকা না থাকলে ঠিকই দেখবে বাসায় শ্বশুর করে চলে এসেছে। তাই যেন হয়, ছেলের যেন সন্ধ্যার আগে বাড়িতে চলে আসে। আর ওইদিকে রায়মান বাসা থেকে বের হয়ে যাবার পর সে তার এক বন্ধুকে ফোন করে বলল বাইরে আসার জন্য। তার বন্ধু তার দেওয়া ঠিকানাতে কিছুক্ষণের মধ্যে চলে এসেছে। কি রে রাইমান, এখন এই অসময়ে ডাকলি যে? কোনো বিশেষ প্রয়োজন নাকি? আর তোর গাড়ি কোথায়? আমার বন্ধু রাকিবুলের নাম্বার আছে তোর কাছে? থাকলে আমাকে এক্ষুনি নাম্বারটা দে। ওর নাম্বারটা আমার কাছে ছিল কিন্তু হারিয়ে ফেলেছি। রাকিবুলের নাম্বার দিয়ে তুই কি করবি এখন? ও তো চট্টগ্রামে থাকে, ও তো এখন বাড়িতে নয়। ভাই এত কথা না বলে যদি তোর কাছে নাম্বারটা থাকে তাহলে দয়া করে প্লিজ নাম্বারটা দে আপাতত। আর কোনো কিছু জানতে চাস না, পরবর্তীতে সব কিছু তোকে বলবো। রিজভি আর কোনো কিছু না বলে ওর ফোন থেকে নাম্বারটা রায়মানের ফোনে দিয়ে দেয়, কারণ রিজভি জানে রায়মানের মেজাজ সম্পর্কে। রায়মান হুটহাট রেগে যায়, তার রেগে যাওয়ার কোনো কারণ লাগে না। বেশ কিছুক্ষণ সময় রিং হওয়ার পর রাকিবুল ফোনটা ধরে। রাকিব, আমি রাইমান বলতেছি। তোর এখানে আসলে কি থাকা যাবে? তুই তো বলেছিলি তুই নাকি মেসের মধ্যে একা থাকিস।
তোর সাথে আরেকজন আছে বলেছিলি, এখন গেলে কি তোর সাথে থাকা যাবে? হ্যাঁ, আমাদের সাথে থাকতে কোনো অসুবিধা হবে না তোর। কিন্তু এখন কি তুই আমাদের এইখানে আসবি নাকি? হ্যাঁ, আমি এখনই তোদের কাছে আসতেছি, এখন রওনা দেব। আর শোন, আমি যে তোর কাছে যাচ্ছি এই কথা যেন আর কেউ না জানে, তুই, আমি আর রিজভি ছাড়া। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। তুই সোজা চট্টগ্রাম বাস স্ট্যান্ড চলে আয়। আর নয়তো যদি ট্রেনে আসিস তাহলে চট্টগ্রাম রেল স্টেশনে এসে নামবি। আমি ট্রেনে আসব, তুই চট্টগ্রাম রেল স্টেশনে থাকিস। তারপর আর কোনো কিছু না বললে রায়মান ফোন কেটে দেয়। রায়মান ফোন কেটে দেওয়ার পর রিজভিকে বলে, কালকে আমার কলেজে গিয়ে আমার সব কাগজপত্র এখান থেকে তুলে আনবি। কিছুদিনের মধ্যেই সেই কাগজপত্রগুলো আমাকে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে দিবি। আর আমি এখন কোনো কিছু বলতে চাচ্ছি না, তাই আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করবি না। এখন বাড়িতে যা, আর বাড়িতে যাওয়ার পর যদি কেউ আমার বাসা থেকে ফোন করে বা দেখা করে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি তোর সাথে আমার দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাস। আর তোর সেই কিসের জন্য ওইখানে যাচ্ছিস সেই কারণটা আমাকে বলিস। এখন বাসায় যা, ফিরে এসে বলবো একদিন। তোর সাথে টাকা পয়সা আছে? হ্যাঁ, টাকা পয়সা আছে আমার সাথে, যা আছে তা দিয়ে আমার চলে যাবে, সেটা নিয়ে চিন্তা করিস না। আর আমার অনলাইন ইনকাম তো আছে। এখন তুই বাড়িতে যা, আর যা যা বললাম সবকিছু মনে রাখিস কিন্তু। হ্যাঁ, সব কিছু মনে থাকবে। আর তুই সাবধানে যাবি, আর পৌঁছে আমাকে কল করে জানিয়ে দিস। ওকে, ঠিক আছে, তাহলে যাচ্ছি আমি। রায়মান রিজভির কাছ থেকে বিদায় নিয়ে এসে সোজা চলে যায় কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে গিয়ে ট্রেন ধরে সোজা চলে যায় চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম রেল স্টেশনে যাওয়ার আগে রাকিবকে কল করে জানিয়ে দেয় রায়মান। আর সেই সময় রাকিব তাড়াতাড়ি করে চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসে রায়মানকে নিতে। রাকিব আসার কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে পৌঁছে যায় এখানে। অনেক মানুষের ভেতর থেকে খুব কষ্টে রায়মানকে খুঁজে বের করে রাকিব। কিরে বন্ধু, কেমন আছিস? হঠাৎ এতদিন পর আমাদের কথা মনে পড়লো? আরে হঠাৎ কি এমন হলো যে আমাদের কাছে এসে থাকতে হবে তোর মতো মানুষের? এখন থেকে এখানে থাকবো, তোর কোনো সমস্যা হবে? দেখ, প্রতি মাসে গড় ভাড়া যা যা বিল সব আমি তোর সাথে শেয়ার করতে রাজি আছি। আমার কোনো সমস্যা হবে কেন? আর তুই এসে এসব নিয়ে কথা বলতেছিস কেন? এইসব কথা পরে হবে, আগে বাসায় চলে গিয়ে রেস্ট করবি, খাওয়া দাওয়া করবি, তারপর। রাকিব রায়মানকে নিয়ে ওদের বাসায় যাওয়ার রাস্তা ধরে। কিছুক্ষণের মধ্যে তারা বাসায় পৌঁছে যায়। অনেক সময় ধরেই তো জার্নি করে এসেছিস, এখন হাত মুখ ধুয়ে আস। খাবার আছে কিছু, সেগুলো খেয়ে তারপর একটু ঘুমিয়ে পড়। তোদের এখানে সিম পাওয়া যায় কোন জায়গায় রে? আমি পুরাতন সিম নষ্ট করে ফেলেছি, এখন নতুন সিমটা দরকার হবে। 2টা সিম কেনা দরকার আমার এখন। আচ্ছা ঠিক আছে, সিম কেনা যাবে। এখন তুই আপাতত খেয়ে রেস্ট কর, তোকে নিয়ে 10টার পর বের হব। রায়মান আর কোনো কিছু না বলে সোজা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে শুয়ে পড়ে। রায়মান আসার আগে রায়মানের জন্য রাকিব একটা আলাদা বিছানা করে রেখেছিল। যেহেতু তারা ব্যাচেলার একসাথে থাকে সেহেতু তাদের কোনো খাট নেই। রাকিবের সাথে আরেকজন রুমমেট, তারা দুজনে নিচে থাকে। তুমি লোক লাগাও তাড়াতাড়ি, আমার ছেলে এখনো আসতেছে না কেন? 10টা বাজতেছে। তোমরা তাড়াতাড়ি আমার ছেলেকে খুঁজে বের করার ব্যবস্থা করো, আমি আর কোনো কিচ্ছু শুনতে চাই না। আরে চিন্তা করো না, হয়তো আছে কোনো বন্ধুদের বাসায়। 2-1 দিন যাক, তারপর দেখবে ঠিকই চলে আসবে। আর নয়তো চলে গিয়েছে কোথাও ঘোরার জন্য বন্ধুদের সাথে। 2-3 দিন অপেক্ষা করো, দেখবে ঠিকই পকেটের টাকা ফুরানোর পর চলে আসবে বাসায়। তোমরা কেন বুঝতেছো না আমার ছেলেটা বাসা থেকে রাগ করে বের হয়েছে? তোমরা কেন বুঝছো না? অন্যান্য সময়ে আমি কোনো কিছুই বলতাম না, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনটা ভালো লাগছে না, সেই জন্য এসে তোমাদেরকে বলছি। রাতুল বাবা, তুই দেখ না তোর ভাইটা কোথায় গিয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি, তুমি চিন্তা করো না। তুমি যাও, গিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নাও। আমি দেখতেছি রায়মান কোথায় গিয়েছে। রাতুল তার মাকে ধরে ধরে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়ে আসে। তারপর তার বাবার সামনে এসে পড়ল। বাবা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে ওর জন্য। যেহেতু কষ্ট পাচ্ছ, তাহলে ওকে খুঁজে বের করার চেষ্টা করতেছো না কেন? ও বন্ধুর বাড়িতে থাকুক আর রাগ করে যে কোনো জায়গায় থাক, তুমি ওকে খুঁজে বের করার চেষ্টা করো। না রে রাতুল, এখন কোনো কিছু করব না। ওর মতো 2-4টা দিন থাক, তারপর ওকে বাড়িতে আনবো। অধের রাত আমার প্যানপ্যানানি শুনে ক্লান্ত হয়ে গিয়েছে ছেলেটা। সত্যিই তো, ওর মতো ছেলেরা আর পড়াশোনা নিয়ে নিজের লাইফের রং তামাশা নিয়ে ব্যস্ত,
আর আমি কিনা এই বয়সে আমার ছেলেটাকে কোম্পানিতে বসানোর চেষ্টা করে যাচ্ছি। বাবা, এখন আর এসব চিন্তা করে লাভ নেই। তুমি তো ওর ভালোর জন্য ওকে কোম্পানিতে বসানোর চেষ্টা করেছিলে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখন খুঁজে দেখতেছি। হ্যাঁ বলেছিলাম, ওর ভালোর জন্যই, কিন্তু আমি এটা খেয়াল করিনি ছেলেটার উপর দিয়ে কেমন প্রেশার যাবে। এখন ঠিকই বুঝতেছি। শোন, তুই ওকে এখন গিয়ে ডিস্টার্ব করিস না, ওকে ওর মতো থাকতে দে কিছুক্ষণ। কিন্তু বাবা, ওর ফোন তো এতক্ষণ খোলা ছিল, কল দিয়েছিলাম, কল ধরেনি, বাট এখন তো বন্ধ বলতেছে। আমাদের যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। হয়তো আমার সাথে রাগ করে ফোনটা বন্ধ করে রেখেছে। ওর তো আবার রাগ বেশি। ছেলেটা ছোট হলে কি হবে, রাগ তার আকাশ সমান। জানি না এই ছেলেটাকে নিয়ে কি করব আমি। রায়হান, ঘুম থেকে উঠে পড় তাড়াতাড়ি, 10টার ওপরে বাজতেছে। তুই নাকি সিম কিনতে যাবি? রায়মান ঘুম থেকে উঠে রাকিবকে বলল, কয়টা বাজে এখন? এখন কি এই দোকান খোলা পাওয়া যাবে সিমের? অবশ্যই পাওয়া যাবে। এটাও ঢাকার মতোই রমরমা জমজমা থাকে রাতে। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আমরা বের হব। রায়মান উঠে চলে যায় ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে তারপর আসে। কিছু জামা কাপড় কিনতে হবে, সেগুলো দরকার, বুঝেছিস? প্রথমে সিমের দোকানে গিয়ে সিম কিনে তারপর শপিং মলে যাব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। জামা, জুতা কোনো কিছুই তো আনি নাই, সেগুলো তো কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন চল তাহলে বের হওয়া যাক। তারপর তারা দুজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা চলে যায় চট্টগ্রাম মেন শহরের মধ্যে। সেখানে গিয়ে প্রথমে রায়মান একটা গ্রামীণ সিম এবং একটা বাংলালিংক সিম, দুইটা সিম কেনার পর ফোনের মধ্যে ঢুকিয়ে তারপর চলে যায় সেখান থেকে শপিং মলের উদ্দেশ্যে। রায়মান, এই শার্টটা আর এই প্যান্টটা দেখতো, তোকে খুব মানাবে এই দুইটা শার্ট প্যান্টে। দোস্ত, আমি এগুলো পরি না, আমি এক কালারের মধ্যে সেই শার্টগুলি পরি। আরে বেটা, সমস্যা কি? একবার না হয় এটা পরে দেখ, এই দুইটা নিয়ে নে, তোকে খুব মানাবে। আমি তো কালো, নয়তো আমিই নিতাম এইগুলো। আমার শরীরে এগুলো মানাবে না, সত্যি বলতে যেটা। মানাবে না কি রে? তোর শরীরের সব জামা কাপড়ই মানায়, আর তুই কালো কে বলেছে? অযথা বোকার মতো গালিগালাজ করবি না নিজেকে। তোর শরীরের রং হচ্ছে গিয়ে শ্যাম বর্ণ, এই রংটা হচ্ছে গিয়ে আমার প্রিয় একটা রং। এখন বলতে পারে যে মানুষের ক্ষেত্রে এই রংটা পছন্দ করা সম্ভব না, কারণ মানুষ সবসময় সাদা চামড়া খোঁজে। তাহলে আমি বলবো, সাদা চামড়ার পেছনে যারা ঘুরে তারা মানুষ নয়, পশু। হয়েছে ভাই হয়েছে, যেভাবে আমার প্রশংসা করতেছিস, শেষ মুহূর্তে না খুশি হয়ে আমার বোনটাকেই তোর হাতে তুলে দিতে হয়। সমস্যা কি? তোর বোনকে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই। যদি তোদের ফ্যামিলির কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এক পায়ে রাজি। মিয়া বেবি রাজি তো কে কারে কে কাজে। আমি আর তোর বোন রাজি হলে চলবে, আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, সুযোগে একটা এখন পেয়েছিস, কত কথা বলবি। আচ্ছা, ভালো কথা মনে হয়েছে। ওরা রাতে যাওয়ার সময় ওর জন্য কাচ্চি নিয়ে যেতে হবে। অনেকদিন ধরে বলতেছে কাচ্চি খাবে কাচ্চি খাবে, বাট এতদিন নেওয়া হয়নি, বাইরে তেমন একটা আসা হয়নি, সেজন্য। দাঁড়া, আমি বরং ফোন করে ওদেরকে বলে দেই রাতে খাবার যেন না খায়। তারপর রাকিব ফোন করে বলে দেয় তারা যেন রাতের খাবার না খায়। তারপর রাকিব আর রায়মান শপিং শেষ করে কাচ্চির প্যাকেট করে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে ওদের মেসের মধ্যে গিয়ে শপিং ব্যাগগুলো রেখে কাচ্চির প্যাকেট নিয়ে সোজা উপরতলায় চলে যায়। উপরতলায় এসে কলিং বেল দেওয়ার বেশ কিছুক্ষণ সময় পর এসে একটা লোক দরজা খুলে দেয়। দুলাভাই, ও হচ্ছে আমার বন্ধু রায়মান। ও এখন থেকে হয়তো আমার সাথেই থাকবে আমার ফ্ল্যাটে। হ্যাঁ, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু তোমাকে কে বলেছে কাচ্চি আনতে? তোমরা আমাকে বলতে পারোনি? তাহলে তো আমি আসার সময় কাচ্চি নিয়ে আসতে পারতাম। আরে দুলাভাই, সমস্যা নেই, বাদ দেন। তাসফিয়ার হয়তো মনে ছিল না আপনাকে বলার জন্য, আমাকেও বলেছিল আরো অনেক দিন আগে। আজকে বাইরে গিয়ে ওর কথা উঠে তারপর মনে হয় ও কাচ্চি খেতে চেয়েছিল, তারপর নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। এখন ভেতরে আসো। আর রায়মান, তোমার সাথে তো কথাই হলো না, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাই, তোমার দেশের বাড়ি কোন জায়গায়? এখানে কি পড়াশোনা করতে এসেছো? আমার দেশের বাড়ি ভাইয়া ঢাকাতে। হ্যাঁ, এখন এইখানেই রাকিবের সাথে পড়াশোনা করব, রাকিবের কলেজে। কিছুদিন পর গিয়ে রাকিবের সাথে ভর্তি হয়ে নেব। সামনে তো আবার আমার পরীক্ষা, দোয়া করবেন। ঢাকা থেকে তুমি চট্টগ্রামে এসেছো পড়াশোনা করতে, এটা আবার কেমন কথা বললা তুমি? ঢাকায় এত এত কলেজ থাকতে তুমি শেষে কিনা চট্টগ্রাম আসতে গেলে? বোকার মতো কাজ করলে। আসলে ভাই হয়েছে কি, আমি আর রাকিব স্কুলে থাকতে একসাথে থাকতাম। এখনো চট্টগ্রাম চলে আসার পর ওকে অনেক মিস করেছি, সেজন্য ভাবলাম আমি এখানে চলে আসি। বাবা মায়ের কথায় প্রথমে ঢাকা ভর্তি হয়েছিলাম। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা কমপ্লিট করে এখন চট্টগ্রামে চলে আসলাম।
ওর সাথে পড়াশোনা করব বলে, ওর সাথে থাকবো বলে। বাহ, তোমাদের বন্ধুত্বের বন্ডিংটা তো বেশ ভালো। হ্যাঁ, রাইমান নামের একটা ছেলের কথা মাঝে মাঝে রাকিব আমাদের সামনে বলতো। সেই ছেলেটা যে তুমি, এটি আজকে প্রথম জানলাম। আচ্ছা আসো, এখন খাবার টেবিলে গিয়ে বসি, হয়তো তোমার আপু খাবার সাজিয়ে ফেলেছে। তারা তিনজন গিয়ে খাবার টেবিলে বসে তারপর দুলাভাই রাকিবের আপুকে বলল, এই যে এটাই হচ্ছে রাইমান, যার কথা মাঝে মধ্যে বলতো রাকিব। ও এখন থেকে রাকিবের সাথে রাকিবের ফ্ল্যাটের মধ্যে থাকবে। এখন নাকি এখানে থেকে পড়াশোনা করবে রাকিবের সাথে। ওদের বন্ধুত্বের বন্ডিংটা অনেক ভালো লেগেছে আমার কাছে। একজন ঢাকা থেকে চলে এসেছে আর এক বন্ধুর টানে। রাকিবের দুলাভাইয়ের কথার মাঝখানে রাইমান আর রাকিব দুজনে চাওয়াচাওয়ি করে দুজনের দিকে। তখনই রাকিবের বোন বলে উঠল, এটা রাইমান। রাইমানকে সেই ছোট থাকতে দেখেছি, মাশাআল্লাহ এখন তো অনেক বড় হয়ে গিয়েছে। রাইমান আর রাকিব ওরা যখন প্রাইমারিতে পড়তো তখন আমি যে ওকে নিয়ে আসতাম তখন রাইমানকে দেখেছিলাম। তারপর তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর তোমার সাথে কানাডায় চলে এসেছিলাম, তখন আর ওকে দেখা হয়নি। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আর বাবা মা অনেক ভালো আছেন। আচ্ছা রাইমান, তোমার বাবা মা জানি কি করতো? রাকিবের বোনের কথার পরিবর্তে রাকিব কোনো কিছু বলতে যাবে তার আগেই রাইমান রাকিবকে থামিয়ে দিয়ে বলল, ঢাকাতে বাবা সাধারণ ছোটখাটো একজন নেতা, আর কি রাজনীতি করে বেড়ায়, আর মা হাউস ওয়াইফ। ঢাকা থেকে এখানে চলে এসেছি ওর সাথে পড়াশোনা করব বলে। ভালো করেছো এখানে চলে এসেছো। রাকিবটাকে ইচ্ছে মতো বলেও ওকে আমাদের ফ্ল্যাটে আনতে পারলাম না। আমাদের ফ্ল্যাটে আমার ছোট বোনটা থাকে আর রাকিব নিচে থাকে। রাকিব কিন্তু আমার সাথে খায়, আর সেই সুবাদেই তুমিও আমাদের সাথেই খাবে। রাকিব যেমন আমার ভাই, তুমিও ঠিক তেমনই আরেকটা ভাই। তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম, ওই সময় রাকিবকে আইসক্রিম কিনে দিলে তোমাকেও কিনে দিতাম। আর এই কাজটা তোমার মাও করতো। তোমার জন্য একটা খেলনা যদি কিনতো তাহলে স্কুলের সামনে থেকে তখন রাকিবের জন্য একটা কিনে দিত। তোমার মায়ের সাথে সেই 10-12 বছর আগে দেখা হয়েছিল। তোমার আম্মু অনেক ভালো মনের মানুষ। রাকিব রাইমানের কথা শুনে রাইমানের মুখের দিকে কিছুক্ষণ সময় তাকিয়ে থাকে। ও বুঝতে পারলো রাইমান সত্যিটা বলতে চাচ্ছে না, সেজন্য রাকিব আর তেমন একটা পাত্তা দিল না। সে তার বোনকে উদ্দেশ্য করে বলল, আপা, তাসফিয়া কোথায়? ওকে তো আসার পর থেকে দেখলাম না। ওর ঘরে পড়তে বসেছে। ওকে বলেছে পড়াশোনা থেকে যেন না ওঠে। আমি খাবার গুছিয়ে তারপর ওকে দিয়ে ডেকে নিয়ে আসবো। আর তিন্নি কোথায়? ও কি ঘুমিয়ে গেছে নাকি? আসার পর থেকে তো ওকেও দেখলাম না। তিন্নি ঘুমোচ্ছে, অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে সে। সমস্যা নেই, তিন্নি খেয়ে ঘুমিয়েছে। ইস, আমার যদি আগে মনে থাকতো তাহলে আরো অনেক আগেই নিয়ে আসতাম, তিন্নিও খেয়ে ঘুমাতে পারতো। ওর তো অনেক পছন্দ কাচ্ছি। সমস্যা নেই, তোরা খেতে বস। আমি গিয়ে তাসফিয়াকে ডেকে আনছি। আর তিন্নির পেটে এমনিতেও কিছুদিন ধরে সমস্যা, এখন আবার ওইসব খেলে তৈলাক্ত জিনিস, পরবর্তীতে আরো সমস্যা হতে পারে। রাকিবের আপু চলে যায় তাসফিয়াকে ডেকে আনতে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনে এসে হাজির হয়। রাকিবের বড় আপুর পিছনে তার ছোট বোন তাসফিয়া হেঁটে হেঁটে আসছিল। তখনই রাইমান খেয়াল করে মেয়েটাকে। মেয়েটাও রাইমানকে দেখছিল। যখনই রাইমান মেয়েটার দিকে তাকায় তখনই ওদের চোখাচোখি হয়, তারপর মেয়েটার চোখ নিচে নামিয়ে ফেলে। কাছে এসে রাকিবের আপু বলল, তাসফিয়া, এটা হচ্ছে কি রাইমান, আর ও হচ্ছে রাকিব। একসাথে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছে। এখন থেকে এখানে থাকবে রাকিবের সাথে। তুই চিনবি না ওকে, তুই অনেক ছোট ছিলিস যখন ওরা স্কুলে পড়তো। ও আচ্ছা, ঠিক আছে আপু। তারপর তাসফিয়া আর কোনো কিছু না বলে খাবারের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে নিল। রাইমান আর রাকিব খাওয়া দাওয়া শেষ করে ওদের ফ্ল্যাটে ফিরে যায়। রাকিবের সাথে আগে যে রুমমেট থাকতো সে তার গ্রামের বাড়িতে গিয়েছে। তার বউয়ের নাকি বাচ্চা হবে, সে কারণে সে গ্রামে গিয়ে থাকছে কয়েকদিন। শালা, তোকে আমার বোনের দিকে নজর দিতে না করে দিচ্ছি। আমি জানি আমার ছোট বোন সুন্দরী, কিন্তু তাই বলে তুই এইভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবি? আরে দোস্ত, এসব কি বলতেছিস? আমি তোর বোনের দিকে ওই নজরে তাকাইনি, সত্যি বলতেছি। আমি অযথা ভুল বুঝিস না আমাকে। আচ্ছা এখন বাদ দে, এখন বল আমার বোন দেখতে কেমন? মাশাল্লাহ বলতে হবে, কারণ আমার বংশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে আমার ছোট বোন। আমার গায়ের রং তুই বলেছিস শ্যামবর্ণ, কিন্তু আমার বোনের গায়ের রং টোকা দিলে রক্ত চড়বে এমন অবস্থা। আরে দোস্ত, আমি বলতেছি আমি তোর বোনকে ওই নজরে দেখিনি, সত্যি। হ্যাঁ, তোর কথা ঠিক, তোর বোন সুন্দরী বটে। সুন্দরকে সুন্দর বলতেই পারে, এটা প্রশংসা করা যায়। আমি তোর বোনের দিকেও অন্য কোনো নজরে তাকাইনি। দোস্ত, প্রেমে প্রেমে পড়লে বলিস,
কারণ আমি জানি আমার বোন সুন্দর অনেক, কিন্তু আমি আমার বোনকে তোমার সাথে প্রেম করতে দিব না। পছন্দ হলে ডাইরেক্ট বিয়ে করতে হবে। আচ্ছা তুই কি সত্যি বোকা নাকি বোকা সাজার চেষ্টা করিস? আমি বোকা হব কেন, আর বোকা সাজার ভান ধরবো কেন? সে কখন থেকে অযথা বকবক করে যাচ্ছিস? তাসফিয়া তোর বোন হয়, সেটা কি তোর মাথায় নেই? দোস্ত, তোকে আমার পছন্দ আগে থেকেই। তুই তো একেবারে লয়াল পোলা, সেজন্য তোকে বোনের জামাই বানাতে পারি, সমস্যা নেই। চুপ কর শালা, এখন কি ঘুমা, যা আমাকে ঘুমাতেও দে। ভুল করলি, ওইটা শালা হবে না, সুমন্দি হবে। এখন না, বিয়ে করার পর ডাকবি। ভাই দয়া করে তুই একটু চুপ করে ঘুমা যা। শালার কোন পাগলের চক্করে এসে পড়লাম এইখানে, না জেনে আমাকেও কবে পাগল বানিয়ে দিস। এসব কথাবার্তা বলে, এখন চুপচাপ ঘুমাও, আর একটা কথাও বলবি না। রাকিব আর কোনো কিছু না বলে শুয়ে পড়ে। রাকিব শুয়ে পড়ার সাথে সাথে রাইমান সেও শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তাদের আপুর বাড়িতে গিয়ে নাস্তা করে নেয়। তোমাকে আমি কি বলছি, তুমি কি আমার কথা কানে নিচ্ছ না? আমার ছেলেটা কাল থেকে ফোন বন্ধ, জানি না কোথায় কি অবস্থায় রয়েছে। তুমি ওকে খুঁজে বের করো এখন। একটু পর খোঁজ লাগাচ্ছি, ঠিকই বেরিয়ে আসবে। এত চিন্তা করো না, এখন চুপচুপ খেয়ে নাও। খাবার খেয়ে রাতুল যাচ্ছে, ওকে খোঁজার জন্য তুমি এত টেনশন নিও না। ঠিক আছে বাবা, আমি খেয়ে বেরিয়ে পড়তেছি ওকে খুঁজে আনার জন্য। প্রথমে ওর বন্ধুদের বাড়িতে যাবি, ওর যত বন্ধু বান্ধব আছে সকলের সাথে দেখা করবি। ওই যে রিজভি নামের যে ছেলেটা আছে, সম্ভবত ওর সাথে থাকতে পারে, কারণ ওর সঙ্গে রায়মানকে একটু বেশি দেখা যায়। রাতুল আর কোনো কিছু না খেয়ে বেরিয়ে যায় ওর ভাইকে খুঁজতে। একে একে প্রত্যেকের বাড়িতে গিয়েছে, কিন্তু রায়মানের কোনো খোঁজ দিতে পারলো না কেউই। শেষে যখন রিজভির বাড়িতে গিয়েছে, তখন রিজভি রাতুলকে বলল, ভাই, রাতুলের সাথে তো আমার দেখা হয়নি। আমি তো জানি না রাতুল কোথায় আছে। ও বাড়ি থেকে কবে বের হয়ে গিয়েছে? রিজভি যদি জেনে থাকো রাইমান কোথায়, তাহলে আমাদেরকে বলে দাও, অনেকটা উপকার হবে। মায়ের অবস্থা বেশি ভালো না ওর জন্য, জেনে থাকলে বলে দাও, আমাদের অনেক উপকার হবে। ভাই, আমি তো জানি না ও কোথায় আছে। ওর সাথে তো আমার দেখাও হয়নি কয়েকদিন ধরে। আমি কিছুদিন ধরে কলেজে যাচ্ছিলাম না, সেজন্যই হয়তো ওর সাথে আমার তেমন দেখা হয়নি। আপনি আমাদের অন্যান্য বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, সে ওদের বাড়িতে গিয়েছে কিনা। খোঁজ নেওয়া হয়েছে, প্রত্যেকের বাড়িতে, ও কারোর বাড়িতেই নেই। রিজভি, আমি এখনও তোমাকে বলতেছি, যদি জেনে থাকো তাহলে বলে দাও, না তো পরবর্তীতে কিন্তু ভালো হবে না। রাতুলের কথা শুনে রিজভি অনেকটা ঘাবড়ে যায়। রিজভির এই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে রাতুল রিজভিকে বলল, দেখো রিজভি, তোমরা এখন অনেকটাই ছোট, তোমরা আবেগের বশে কি করতেছো না করতেছো তোমরা কেউই কোনো কিছু জানো না। আর রায়মানের সম্পর্কে তো তুমি খুব ভালো করেই জানো, ও একটু কিছু না হলে রেগে যায়, আর রেগে গিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। এখন আম্মুর অবস্থা খুব বেশি একটা ভালো নয়। যদি জেনে থাকো তাহলে বলে দাও, নয়তো জানো তুমি বাংলাদেশে থাকলে আমাদের ওকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না। আসলে ভাই, রায়মানকে কালকে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছি। রায়মান নাকি ওইখানে পড়াশোনা করবে। রায়মানের এখন যে বর্তমান নাম্বার, সেটা কি তোমার কাছে রয়েছে? থাকলে এখনই ওর নাম্বারটা আমার কাছে দাও। তারপর রিজভি রাতুলকে রায়মানের নাম্বারটা দেয়। রাতুল রায়মানের নাম্বারটা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সোজা তার বাবার রুমে গিয়ে তার বাবাকে বলল, বাবা, রায়মান এই শহর ছেড়ে চলে গেছে অনেক দূরে। ও নাকি সেখানে থেকে এখন থেকে পড়ালেখা করবে। ওর বন্ধু রিজভির কাছ থেকে ওর এখন বর্তমান নাম্বারটা নিয়ে এসেছি। এখন কি কথা বলবো ওর সাথে? কল দাও, বাট যেগুলা রেগুলার সিম ওইগুলো দিয়ে না, ও চিনলে কল ধরবে না। ওকে একটা অচেনা নাম্বার থেকে কল দাও। রাতুল ঠিক আছে বলে একটা অচেনা সিম থেকে রায়মানের নাম্বারটা ডায়াল করে। বেশ কিছুক্ষণ সময় রিং হওয়ার পর রায়মান ফোনটা ধরে। হ্যালো, কে বলতেছেন? আমার কথা শেষ না হওয়ার আগ পর্যন্ত তুমি ফোনটা কাটবে না। আমার কথা শেষ হওয়ার পর তুমি ফোন কাটবে, তার আগে কোনোভাবেই তুমি ফোন কাটবে না। আমার নাম্বার পেয়েছেন কই দেখে, আর এখন ফোন দিয়েছেন বা কেন? আপনার কথা শুনতে আমি বাধ্য নই। দেখ রায়মান, আমি যা বলেছি সেটা আমি মানি, আমি ভুল বলেছি। সেই জন্য তুই রাগ করে বাসা থেকে বেরিয়ে যাবি? বাসায় চলে আয় বাবা, তোর মায়ের অবস্থা খুব বেশি একটা ভালো না। তোর চিন্তায় চিন্তায় তোর আম্মু অসুস্থ হয়ে পড়েছে অনেকটা। আম্মুকে ডক্টর দেখান, তাহলেই তো হয়ে যায়। আর আমি এখন বাসায় ফিরবো না, যদিও ফিরতে হয় তাহলে একেবারে পড়াশোনা শেষ করার পর এখান থেকে বাসায় ফিরবো। তখন আপনি আপনার বিজনেসে আমাকে যেখানে বসতে বলবেন আমি সেখানেই বসবো। ঠিক আছে, সমস্যা নেই, তুমি পড়াশোনা করো, বাট ঢাকায় চলে আসো। ঢাকায় এসে পড়াশোনা করো। ওইখানে চট্টগ্রাম থেকে কেন পড়াশোনা করতে হবে তোমাকে? বাসায় থেকে পরিবারের সাথে থেকে সবকিছু কর। দূরে থাকতে হবে কেন? তুমি দূরে একা থাকতে পারবে না, মেসের মধ্যে শরীর খারাপ করবে। আমি চট্টগ্রাম যেহেতু এসেই পড়েছি, সেই তো
এখান থেকে পড়া শেষ না করে যাব না। আপনি জানেন আমাকে জোর করলে এর বিপরীত হতে পারে। আমাকে জোর করে কোনো কিছু করাতে পারবেন না, সেটা আপনি খুব ভালো করে জানেন। এখন আমি আর এই বাড়িতে ফিরতেছি না, তাই এই বিষয়ে আর কথা বাড়বেন না। পারলে মাকে একটু ফোন দেন, কথা বলবো মায়ের সাথে। রায়মানের বাবা রাতুলের হাতে ফোনটা দেয়। ফোনটা দিয়ে রাতুলকে বলল, তোমার মায়ের কাছে গিয়ে ফোনটা দিয়ে আসো, রাইমান কথা বলবো ওর মায়ের সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, এখন গিয়ে মায়ের কাছে মোবাইলটা দিতেছি। রায়মানের বাবা নিজের বাড়িতে নিজের একটা আলাদা রুম অফিসের মতো করে বানিয়ে নিয়েছে। সেখানে তার সমস্ত অফিসিয়াল ডিটেলস থাকে। এতক্ষণ উনি ওনার সেই রুমে বসেছিলেন। রাতুল ওই রুম থেকে বেরিয়ে তার মায়ের রুমে গিয়ে দেখলো তার মা শুয়ে রয়েছে। মা, তুমি কি ঘুমিয়ে গিয়েছো নাকি সজাগ রয়েছো? রাতুলের মা রাতুলের ভয়েস শুনে সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেছে। উনি ভেবেছেন হয়তো রায়মানকে নিয়ে এসেছে। কোথায় রাইমান? কোথায়? তুই একা কেন? ওকে তোর সাথে আনিসনি? কথা বলছিস না কেন? চুপ করে রয়েছিস কেন? রাইমান কই? মা, মাথা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই যে ফোনের মধ্যে আছে রায়মান, তোমার সাথে কথা বলবে। রায়মানের মা তাড়াতাড়ি করে রাতুলের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। মা যখন হ্যালো বলে তখন রায়মান তার আম্মুকে বলে, আম্মু ভালো আছো? তোদের জন্য ভালো থাকা যায়, তোরা ভালো থাকতে দিচ্ছিস কোথায়? বড় ভাই একটা থাপ্পড় দিয়েছে বলে বাসা থেকে বেরিয়ে গিয়েছিস, এখনো পর্যন্ত বাসায় আসছিস না। হয়তো আমি মারলে তোরা শান্ত হবি, তাই না? বড় ভাই তোকে একটা থাপ্পড় দিতেই পারে, সেই অধিকারটুকু তোর বড় ভাইয়ের নিশ্চয়ই রয়েছে। মা, আমি বাকি পড়াশোনাটা এখান থেকে শেষ করব, তার আগে বাসায় ফিরবো না। মাঝে মাঝে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো, চিন্তা করো না। আর যখনই আমার কথা মনে পড়বে তুমি চলে আসবে এখানে। তুই এসব কি বলছিস বাবা? তুই এখন কোথায় রয়েছিস? তুই এখনই বল, আমি এক্ষুনি গিয়ে তোকে নিয়ে আসবো সেখান থেকে। আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? যেখানে তোকে রেখে আমি একদিন বাবার বাড়িতে গিয়ে থাকি না, সেখানে তুই আমাকে রেখে এত দূরে থাকতে পারবি? বাবা না, ভালো বাড়িতে চলে আয়। তুই তুই ছাড়া একেবারে খালি পড়ে আছে বাড়িটা। আম্মু, আমি যা বলছি তা শোনো। বাবা বলেছে আমাকে বিজনেসে বসার জন্য। আমি এখান থেকে পড়াশোনা শেষ করে গিয়ে তারপর বাবার বিজনেসের হাল ধরবো। এই বিষয় নিয়ে তোমরা আমাকে আর কোনো কিছু বলো না। তোমরা জানো আমি আমার কথা নড়চড় করি না। আর শোনো, আমি যে চট্টগ্রামে রয়েছি সেই কথা তোমরা ফ্যামিলির মানুষ ছাড়া যেন আর কেউ না জানে। সেইখানে কতদিন থাকবে? মানে তোর পড়াশোনাটা শেষ করতে আর কতদিন লাগবে? সামনে তো পরীক্ষা, পরীক্ষা দিয়ে কি চলে আসবি নাকি? না মা, আমি এখানে অনার্স কমপ্লিট করব, তারপর ঢাকা একেবারে ফিরবো। এর আগে আমি এখান থেকে ফিরবো না। বাবা আমাকে বলেছে ব্যবসার হাল ধরতে, আমি সেইভাবেই নিজেকে গুছিয়ে নেব। ভাইয়া তো রাজনীতিতে গিয়েছে, সে তো আমাকে ব্যবসার হালটা খুব ভালো করে বুঝে নিতে হবে। সেজন্য নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। যা, তুই বাকি পড়াশোনা ওইখান থেকেই করিস, আমাদের আর কোনো প্রবলেম নেই। কিন্তু কিছুদিন পর পর এইখানে বাসায় আসতে হবে, মনে থাকবে তো? যদি তুই আমার এই কথা না শুনিস তাহলে আমি তোর কথা শুনবো, আর নয়তো ওইখানে গিয়ে বসে থাকবো তোকে বাড়িতে আনার জন্য। তুই ভুলে যাস না আমি তোমার মা। তোর চেয়ে রাগটা বেশি আমার, বাট আমি দেখাই না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিছুদিন পর পর গিয়ে তোমার সাথে 2-3 দিন থেকে আসবো। যাও, এখন আর নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। আর তোমার জামাইকে বুঝিও ভালো করে যেন আমাকে জোর করতে না আসে এখানে। তোমার জামাইকে বলো কাউকে এখানে আসার কোনো দরকার নেই ওনার। উনি দেশের প্রধানমন্ত্রী, এখন ওনার দেশকে সময় দেওয়ার দরকার, সেটা করতে বলো ওনাকে। রাইমান, তুই কবে বুঝবি? আর তোর বাবা তোকে কতটা ভালোবাসে সেই জিনিসটা কি আজও পর্যন্ত উপলব্ধি করতে পারিসনি? যদি করতে পারতি তাহলে বাবার আর ভাইয়ের শত আঘাত সহ্য করার পরও বাবার পায়ে নিচে পড়ে থাকতি। রায়মান তার মায়ের কথার পরিবর্তে কোনো কথা বলে না, কিন্তু সে মনে মনে ঠিকই চিন্তা করে তার বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন রাখতেছি, পরে কথা বলবো আবার। এখন একটু বাইরে বের হবো, কলেজে ভর্তি হতে হবে। আমি এখন যাচ্ছি তাহলে। ঠিক আছে বাবা, সাবধানে থাকবি। আর কোনো কিছু দরকার হলে আমাকে জানাবি, যদি বাবার ভাইকে না জানাতে পারিস। টাকা পয়সা রয়েছে তো তোর কাছে, নাকি পাঠাতে হবে? আমি আমার টাকা দিয়ে চলতে পারবো, সমস্যা নেই আমার। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও, ভালোভাবে খাওয়া দাওয়া করো। এখন রাখতেছি, ভাই, পরে কথা হবে।
তারপর রায়মান আর কোনো কিছু না বলে ফোন কেটে দেয়। কি বললো তোমার ছেলে এখানে আসবে না? আমি এখনই যাচ্ছি চট্টগ্রামে, ওকে ধরে বেঁধে নিয়ে আসবো। এখানেও আসবে নাকি? ও যা বলবে তাই আমাদেরকে মেনে নিতে হবে? দেখ রাতুল বাবা, তুই তো জানিস রাইমান কতটা ঘাটতারা টাইপের ছেলে। ওকে দিয়ে জোর করে কিচ্ছু আনতে পারবি না। তাই বলি কি ও যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে? তাছাড়া আর উপায় কি? তোর বাবাই তো ওকে উস্কে দিয়েছে। ছোট সময় যদি শাসন করতো ঠিক মতো, তাহলে আর এইভাবে এত বেশি রাগ দেখাতে পারতো না আমাদের সাথে। তাহলে কি ও এখন থেকে বাকি পড়াশোনাটা ওখানেই শেষ করবে? আমি বুঝি না, ঢাকায় কি কলেজের অভাব ছিল? ও যদি বলতো তাহলে ওকে আমি হোস্টেলে রেখে আসতাম। বাদ দে, এই বিষয়ে আর কোনো কথা বলিস না, ভালো লাগছে না আমার। ছেলেটা ছোট হলে কি হবে, তার মধ্যে রাগের কোনো কমতি নেই। নিজের যা ভালো মনে করে তাই করে, কারোর কোনো কথা শোনা না। তাহলে ও বাড়িতে আসবে কবে? মানে কতদিন পর বাড়িতে আসবে ও? আর বাড়িতে আসার জন্য রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে, বলেছে কিছুদিন পর পর এখানে এসে ঘুরে থেকে যাবে। রাতুল আর কোনো কিছু না বলে সে তার বাবার রুমে গিয়ে সব কিছু জানায়। তার বাবা একটা চেয়ারে হেলান দিয়ে মাথাটা পিছনে ফেলে তারপর চিন্তা করতে লাগে তার ছোট ছেলেটা বড্ড বেয়ারা। ছেলেটার সব কিছুতে পারফেক্ট, পড়াশোনাতে ফার্স্ট ক্লাস, শুধু একটু ঘাড় তারা স্বভাবের, সহজে মাথা গরম হয়ে যায়। এই বিষয়টা যে কবে ঠান্ডা হবে, ছেলেটার মাথা কবে যে ঠিক হবে, ওর কাছে কোনো কিছু ভুল মনে হলে সেটাকে আর কখনো সঠিক বলে মনেই হবে না। দেখো, তোমার মা যা ভালো মনে করে তাই করো। আমি দেশের প্রধানমন্ত্রী হলে কি হবে? ওকে তো আর মনে করো ওইভাবে ট্রিট করতে পারি না, কারণ বাড়ির প্রধানমন্ত্রী হলেন গিয়ে তোমার আম্মু, আর ওপরে তো আমি আর কোনো কথা বলতে পারি না। এতদিন বললেও আসিনি, আর ভবিষ্যতেও হয়তো বলবো না। তাহলে রায়মান কি এতদিন বাড়ির বাইরে থাকবে? আমাদের আত্মীয় স্বজন যদি জানাজানি হয় তাহলে কি হবে বুঝতে পারতেছো? সবাই এমনিতেই রায়মানকে কথা শোনায়, তখন যদি কেউ রায়মানকে কোনো কথা শোনাতে আসে তাহলে কিন্তু তার সাথে আমার বোঝাপড়া হয়ে যাবে। নিজের ছোট ভাইকে কতটা ভালোবাসিস, তাহলে ওই দিন মরলি কেন? ওর শরীরে হাত তুললি কেন? ওই সময় তোর ভালোবাসা কই ছিল? মনে ছিল না যে তোর ভাইটা খুব অভিমান, কিছু না হলে অভিমান করে বসে? ওই থাপ্পড়টা আমি দিয়েছিলাম যাতে তোমাদের সাথে কোনো বেয়াদবি না করে, সেজন্য। আমি যদি জানতাম একটা থাপ্পড়ের জন্য আমার ভাই আমার থেকে দূরে চলে যাবে, তাহলে কখনোই সেই থাপ্পড়টা আমি ওর গায়ে দিতাম না। আচ্ছা, এখন তাহলে বাদ দে, এসব যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন আর এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, পরেরটা পরে দেখা যাবে। আর ফ্যামিলিতে আত্মীয় স্বজনরা কি বলবে? রাতুল এখানে ওর বন্ধুর সাথে পড়াশোনা করতে গিয়েছে, এতে আশা করি কারোর কোনো মন্তব্য থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি বাইরে। রিজবিকে নিয়ে রায়মানের যত কাগজপত্র আছে সবকিছু কলেজ থেকে তুলে তারপর চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি রায়মানের কাছে। তারপর রাতুল আর কোনো কিছু না বলে সেখান থেকে রিজভির বাড়িতে গিয়ে রিজভিকে নিয়ে ওদের কলেজ থেকে সব কাগজপত্র নিয়ে পার্সেল করে রায়মানের কাছে পাঠিয়ে দেয়। রিজভি সব কাগজপত্র পার্সেল করে এসে রায়মানকে কল করে। রায়মান, জানিস আজকে কি হয়েছে? তোর ভাই রাতুল উনি আমাকে এসে বাসা থেকে নিয়ে কলেজে গিয়ে তোর সব কাগজপত্র উঠিয়ে পার্সেল করে তোর কাছে পাঠিয়ে দিয়েছে, আমাকে সাথে নিয়ে। রায়মান সে কোনো কিছু বলে না, কারণ সে জানে তার ভাই যতই তার উপর রেগে থাকুক না কেন সে সব কিছুই ঠিকঠাক করে দেবে। যেমন এখন রায়মানের সব কাগজপত্র তার ভাই নিজের হাতে কলেজ থেকে তুলে চট্টগ্রাম পাঠিয়েছে পার্সেল করে, তেমনি আরও অনেক বড় বড় ঝামেলা থেকে রায়মানকে বাঁচিয়ে এনেছে। আচ্ছা, সব কিছু বুঝলাম। এখন আমার সব কাগজপত্র চট্টগ্রাম আমার কাছে পৌঁছাতে সময় লাগবে কতক্ষণ সেটা বল আগে। চট্টগ্রামে তোর কাছে কোরিয়ার সার্ভিস গিয়ে পৌঁছাবে, হয়তো কালকের মধ্যেই পেয়ে যাবি। তুই সব কিছু কালকের মধ্যেই পেয়ে গিয়ে কলেজে ভর্তি হয়ে যেতে পারবি। ওনারা বলেছে 10টার আগে চট্টগ্রামে পৌঁছে যাবে সব কিছু। তার মানে তুই 10টার পরে 12টার আগে নিয়ে কলেজে যেতে পারবি। ওই দিক দিয়ে সরাসরি ভর্তি হতে যা যা দরকার সব কিছুই তোর ভাইয়া স্যারের সাথে কথা বলে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন ভাইয়া কোথায়? ভাইয়া কি তোর সাথে রয়েছে নাকি চলে গিয়েছে বাসায়? এটা তো সঠিক বলতে পারবো না এখন তোর ভাইয়া কোথায়। আমার সাথে নেই, আমাকে অনেক আগেই বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সাথে পরে কথা বলতেছি বন্ধু। এখন একটু ভাইয়ের সাথে কথা বলে নেই, ও নাকি অনেক কষ্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে রাতুল, রাতুল ভাইয়াকে কল দিয়ে দেখ, হয়তো পেয়ে যাবে। মাত্র কিছুক্ষণ আগেই আমার সাথে ছিল, এখন হয়তো বেশি দূরে যেতে পারেনি। তুই কল দিয়ে ভাইয়ার সাথে কথা বল। তুই কি বলেছিস আগে? ভাইয়া অনেক রাগী। আমি তো দেখলাম ভাইয়া অনেক ভালো মানুষ।
তোকে অনেকটা ভালোবাসে রে ভাইয়া। ভাইয়াকে শুধু শুধু কষ্ট দেওয়াটা তো ঠিক হচ্ছে না। কথা বলে সব কিছু ঠিকঠাক করে নে ভাই। রায়মান আর কোনো কিছু না বলে সোজা কল কেটে তার ভাইকে আগে কল দেয়। বেশ কিছুক্ষণ সময় রিং হওয়ার পর তারপর রাত পর্যন্ত ধরে আর কোনো কিছু না বললে সোজা কল কাটে, তার ভাইকে কল দেয়। বেশ কিছুক্ষণ সময় রিং হওয়ার পর রাতুল ফোনটা ধরে। কেমন আছো ভাইয়া? রাতুল কিছুক্ষণ সময় চুপ করে থাকে, কথা বলে না। রায়মান যখন তার ভাইয়ের অভিমানটুকু বুঝতে পারলো তখন রায়মান আবারও বলে উঠল, ভাইয়া আমার উপর রাগ করেছো, কথা বলবে না? দেখো আমি কিন্তু তোমার উপর রাগ করে চলে এসেছিলাম বাড়ি থেকে, এখন বুঝতেছি আমার আসলে রাগ করা ঠিক হয়নি। তাহলে বাড়িতে চলে আসো, ওখানে থাকার দরকার নেই। দরকার হলে আমি তোকে ঢাকায় কলেজে হোস্টেলে পাঠিয়ে দেবো, তারপরে ঢাকায় ফিরে আয়। ভাইয়া আমি তোমাকে এই কথাটা কিছুদিন পর বলবো। আমি এখানে কেন এখন পড়াশোনা করতে চাচ্ছি। এখন বল, যদি মনে করিস ভাইকে মানিস, আর যদি বলতে না চাস তাহলে তোকে আমি জোর করবো না। কালকে তুমি ফ্রি আছো? হ্যাঁ ফ্রি আছি, কিন্তু কেন? তাহলে আজকের রাতের ট্রেন ধরে চট্টগ্রামে চলে আসো, তারপর কালকে আমাকে এখানে ভর্তি করিয়ে দিয়ে না হয় তুমি ঢাকাতে চলে যেও। আর যদি মনে করো আমার যুক্তি তোমার পছন্দ হয় না তাহলে আমাকেও ঢাকার সাথে নিয়ে যাও, আমি কোনো কিছু বলবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিব এখান থেকে। আচ্ছা শোনো, তুমি কি এখানে গাড়ি নিয়ে আসবে? যদি এখানে গাড়ি নিয়ে আসো তাহলে সাথে কোনো গার্ড আনবে না, আর আনলেও ওগুলোকে দূরে সরিয়ে রাখবে। এই বাড়িতে তুমি আমার বড় ভাই হিসেবে আসবে, কোনো প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে নয়। তোর বাবা প্রধানমন্ত্রী এদেশে, সেটা কি তুই ওদেরকে বলিসনি? ওই বাড়িতে কেউ জানে না? না, এখানে কাউকে বলিনি। আমি এখানে পড়াশোনা করতে এসেছি আর অন্য একটা কাজও এসেছি। প্রথমে ভেবেছিলাম এখানে কিছুদিন থেকে তারপর আবার বাড়িতে ব্যাক করে চলে যাব, কিন্তু এখন আমার এখানে থাকাটা জরুরি ভাইয়া। ফোনে এত কথা বলা সম্ভব নয়। তুমি এখানে আসো, তারপর তোমাকে সামনাসামনি কথাগুলো বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মধ্যে চলে আসবো সেখানে। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ ভাইয়া খেয়েছি, তোমরা খেয়েছো? হ্যাঁ খাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে বের হয়ে পড়বো। তারপর রাতুল বাসায় গিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। রাত 9টায় চট্টগ্রাম গিয়ে পৌঁছায়। তারপর সেখানে গিয়ে রায়মানের সাথে বসে। ভাইয়া আসতে তোমার কোনো সমস্যা হয়নি তো? না, আসতে কোনো সমস্যা হয়নি। এখন বল, তুই যেটার জন্য আমাকে ঢাকা থেকে চট্টগ্রামে আনলি সেটা বল। এই তো দূর থেকে এসেছো, এখন একটু রেস্ট নাও, তারপর কথা হবে। কথা সব পরে হবে, এখনো যা বলতে বলেছি সেটা বল। যার জন্য আমাকে চট্টগ্রামে আনলি আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তোর এত কি ইম্পর্টেন্ট কথা যেটা তুই ফোনে আমাকে বলতে পারিসনি? আমাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসলি শুধুমাত্র একটি কথা বলার জন্য? তখনই রুমের ভেতর ঢুকে রাকিব এসে রাতুলকে দেখে রায়মানকে বলল, রাতুল ভাই আসবে, তুই আমাকে আগে বলবি না? কেমন আছেন ভাই? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি কিছুক্ষণ পর চলে যাব। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি তো আজকে যেতে পারবেন না, আজকে আমাদের সাথে থেকে কালকে যাবেন। এত রাত্রিবেলা যেতে হবে না আপনাকে। সমস্যা নেই রাকিব, আমি আমার গাড়ি নিয়ে এসেছি, গাড়ি দিয়ে চলে যেতে পারবো। ভাই আপনি যদি প্লেনে করেও যান তারপরও আজকে না থেকে যেতে পারবেন না। আপনারা বসুন, আপনার অবশ্যই কথা বলুন। আমি একটু আপুর ফ্ল্যাট থেকে আসছি। রাকিব আর কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাকিব যাওয়ার কিছুক্ষণ পরপরই রাতুল রায়মানের দিকে তাকায়। অনেক সময় নিয়েছিস, এখন তাড়াতাড়ি বলে ফেল, আর সময় নষ্ট করিস না। ভাইয়া ভালোবাসা শব্দটা কি সেটা আমি জানি না, সেই জিনিসটা হয়তো আমার থেকে ভালো তুমি খুব ভালো করে বুঝবে, কারণ তুমি তো একজনকে ভালোবাসো, তাই না? একেবারে দেখায় হয়তো কাউকে কোনো সময় ভালোবাসা যায় কিনা আমি জানি না, কিন্তু আমি একজনের মায়ে আটকে গিয়েছি প্রথম দেখায়। জানো মেয়েটা অনেক চুপচাপ থাকে, আমি আগে কখনো দেখিনি, কালকে প্রথম দেখেছি। মেয়েটা কে? তোর সাথে কি কলেজে ভর্তি হয়েছে নাকি? তোর সাথে আগে ক্লাসে পড়ে? না ভাইয়া, মেয়েটা এখন ক্লাস 9-এ পড়ে, রাকিবের ছোট বোন। হ্যাঁ হয়তো আমি ভুল করেছি, ছোট বোনের প্রতি আমার সেরকম নজর দেওয়া উচিত হয়নি, কিন্তু তুমি বলো একজনের মায়ে আটকে গিয়ে আমি কিভাবে সেখান থেকে ফিরে আসতে পারি? ওইখান থেকে ফিরে আসা আমি কোনো উপায় দেখতেছি না। মেয়েটা দেখতে কেমন? রাতুলের কথার মাঝখান দিয়ে রাকিব ঘরের ভেতর ঢুকে রাকিব ঘরের ভেতর এসে রাতুলকে বলল, ভাইয়া ওপরে চলুন, আপু আপনাকে খেতে রাখছে। রাকিব এত প্রেশার নেওয়ার কোনো কিছু নেই, আমি আসার সময় বাইরে থেকে হালকা নাস্তা করে এসেছি, বাইরে গিয়ে নাস্তা করে নেব আমরা তিনজন, ওদের বাসায় ঝামেলা করা ঠিক হবে না। ভাইয়া কোনো ঝামেলা হবে না, আপনি আসুন আমার সাথে। কিরে রাইমান, তুই কিছু বলিস না কেন? রাকিবের কথায় রায়মান তার ভাইকে বলল, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেই ফল ফ্রুটসগুলো আমাদের জন্য নিয়ে এসেছো সেখান থেকে 2 ব্যাগ সাথে নিয়ে নাও। হ্যাঁ এইটা করা যায়, আর না হয়
চল এখান থেকে বাস স্ট্যান্ড বেশি দূরে নয়, ওখান থেকে গিয়ে অন্য কোনো কিছু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে তাহলে যাওয়া যাক। রাইমান আর রাতুল যখনই উঠে দাঁড়ায় বাইরে যাওয়ার জন্য, তখনই রাকিব ওদেরকে আটকে বলে, ভাইয়া আর একটু সামনে যাবে না? আমি কিন্তু তোমাকে আপন ভাবি। তুমি আমাদেরকে পর করে দিচ্ছ কেন? তুমি আমাদের বাসায় এসেছো, এখানে এইসব কিছুর দরকার নেই। তুমি কেন বুঝতেছো না? এইসব কিছু দেখলে তারপর দুলাভাই রাগ করবে। প্লিজ ভাইয়া, আর কোনো কিছু না বলে চলো এখন। কিন্তু রাতুলকে থামিয়ে দিয়ে রাকিব আবার বলল, ভাইয়া আমি তোমাকে কি বলেছি এতক্ষণ? আমি এতক্ষণ বাংলা ভাষায় কথা বলেছি, তুমি কি আমার কথাটা বুঝতে পারোনি? আর কোনো কথা নয়, আর একটা কথাও হবে না। চুপচাপ আমার সাথে চলো উপরে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, এত প্যারা নিও না। তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই। রায়মানকে আর তোমাদেরকে কখনো আমি আলাদা চোখে দেখি না। রায়মান, ওখান থেকে 2টা ব্যাগ নিয়ে আয় ওদের বাসার জন্য। তুই নিতে পারবি নাকি আমি হেল্প করবো? তুমি হাঁটো সামনে, আমি নিচ্ছি। তোমাকে নিতে হবে না, তুমি রাকিবের সাথে হাঁটতে থাকো। রাতুল আর কোনো কিছু না বললে রাকিবের সাথে হাঁটতে থাকে। তারা হেঁটে এসে ওদের বোনের ফ্ল্যাটে ওঠে। কলিং বেল দেওয়ার পর রাকিবের দুলাভাই এসে দরজা খুলে দেয়। কেমন আছেন ভাই? ভালো আছেন তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাই, আজকে কোনো তেমন সমস্যা হয়নি। ভাই টেবিলে আসুন, খাবার রেডি করেছি। আমি আবার পেটুক মানুষ, খিদে পেলে আর সহ্য করতে পারি না। রাকিবের দুলাভাইয়ের কথায় রাতুল কিছুটা হাসে। তারপর তারা 4 জন একসাথে বসে খাবারটা শেষ করে। খাবার শেষ করার মধ্যে তাসফিয়া আসেনি, শুধু রাকিবের বড় বোন খাবার সার্ভ করে দিয়েছে। এক পর্যায়ে খাবার শেষ হয়ে যাওয়ার পর যখন তারা চলে আসবে, তখন রাকিবের দুলাভাই বলে উঠল, 3 দিন মা, তাই তাসফিয়া কোথায়? বাড়িতে মেহমান এসেছে, এসে দেখা করবে না? রাকিব দুলাভাইয়ের কথা শুনে রাকিব বলল, হ্যাঁ তাই তো, তাসফিয়াকে এতক্ষণ আমি খেয়ালই করিনি। ও কোথায় আছে? ওকে তো একবারও দেখলাম না। আচ্ছা আমি গিয়ে দেখি ও কোথায়, ওকে নিয়ে আসছি। রাকিব এবং রাকিবের দুলাভাইয়ের কথা শুনে রাতুল রায়মানের দিকে তাকায়। রাতুলকে রায়মানের দিকে তাকিয়ে থাকতে দেখে রায়মান রাতুলকে চোখ দিয়ে ইশারা করে বলে, একটু ধৈর্য ধরো, আসছে সেই মেয়ে। বেশ কিছুক্ষণ সময় পর তাসফিয়াকে মাথায় কাপড় দিয়ে বের হয়ে আসতে দেখা যায়। তারপর রাতুলের সামনে এসে রাতুলকে সালাম জানায়। রাকিব, তাসফিয়া তোমার থেকে কত বছরের ছোট? ওর থেকে 4 বছরের ছোট। তাহলে আমি যখন রায়মানকে স্কুল থেকে আনতে যেতাম তখন তো আন্টির কোলে তাসফিয়াকে দেখিনি। ওনারা বাসা থেকে বের হওয়ার সময় তাসফিয়াকে ওনাদের সাথে তেমন একটা নিতেন না, সেই জন্যই তো তাসফিয়া বেঁচে গিয়েছে। বেঁচে গিয়েছে মানে? আঙ্কেল আন্টি ওনারা কোথায়? ওনারা কি এখন ঢাকাতে আছেন নাকি? রাকিবের দুলাভাই রাকিব এবং সাকিবের বড় বোন সকলের রাতুলের দিকে তাকায়। 3 বছর আগে বাবা মা মারা গিয়েছে, তখন থেকে ওদেরকে আমাদের সাথে রাখি। খুব যত্ন করে পড়াশোনা করাইতেছি এই 2টাকে, নিজের সন্তানের মতো। সরি ভাই কষ্ট দেওয়ার জন্য। আসলে আঙ্কেল আন্টির ব্যাপারে তেমন একটা কিছু জানতাম না, তো সেজন্য বলে ফেললাম আর কি। ওনারা কি 2 জন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল? হ্যাঁ, 2 জন কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর রাতুল আর কোনো কিছু বলল না। রায়মান আর রাকিবকে নিয়ে ওদের বাসায় বিদায় জানিয়ে নিচে আসে। নিচে এসে রাকিবের উদ্দেশ্যে বলল, আচ্ছা রাকিব, এদিকে চায়ের দোকান কতটুকু দূরে? বেশি দূরে নয় ভাইয়া, এই কাছেই। 4-5 মিনিট হাঁটার পর দোকান পাওয়া যায়। আপনি কি চা খেতে চাচ্ছেন? তাহলে বাসায় বলি বানিয়ে দিতে। না না, তা করতে হবে না, বাসায় বানাতে হবে না। চলো আমরা সকলে মিলে টঙের দোকানে গিয়ে চা খেয়ে আসি। তুমি গিয়ে তোমার দুলাভাইকে ডেকে নিয়ে আসো, বলো আমরা একসাথে চা খেতে যাবো বাইরে। রাকিব আর কোনো কিছু না বলে সেখান থেকে উপরে উঠে যায় তার দুলাভাইকে ডেকে আনার জন্য। রাকিব যাওয়ার পরপরই রাতুলকে রায়মান জিজ্ঞেস করলো, কি ভাইয়া, কেমন দেখলে? শোনো, মেয়েটা এতিম, যা করবি বুঝে শুনে করবি। মেয়েটার সাথে এমন কোনো বিহেভিয়ার করবি না যাতে মেয়েটা কষ্ট পায়। এটুকু বয়সে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছে, বুঝতে পারতেছিস? আসলে আমাদের এই কষ্টটা বোঝার ক্ষমতা নেই, কারণ আমাদের বাবা মা আমাদের পাশে রয়েছে, তো সেই জন্য। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ, আমার সেই দুঃখটা বোঝার ক্ষমতাটা নেই। কিন্তু বিশ্বাস করো, আমার কাছ থেকে ওর বিন্দু পরিমাণ কষ্ট হবে না। আমি যতটা পারি ওকে আমার সর্বোচ্চটা দিয়ে আগলে রাখবো। তাহলে কারণটা এটাই না, এইখানের দিকে পড়াশোনাও করবি আর ওকেও পাহারা দিয়ে রাখবি, তাই না? হ্যাঁ, তোমার আইডিয়াটা ঠিক। ওকে এখন থেকে দেখে দেখে রাখবো। জানো, ও যখন স্কুলে যায় তখন ও বোরকা পরে স্কুলে যায়। এখানকার যুগের মেয়েরা যখন শরীর দেখাতে ব্যস্ত, তখন এই মেয়েটা নাকি শরীরে ডাকতে ব্যস্ত। আমি বিশ্বাস করি আমার লাইফে এমন কোনো মেয়ের দ্বিতীয়বার আসবে না, আর আমি আমার লাইফ থেকে ওকে হারাতে দেব না। ওকে বিয়ে করিয়ে নিয়ে যায় আমাদের বাসায়, অন্তত বউ নিয়ে একসাথে পড়াশোনা করতে পারবি ওখানে, আমাদের সাথেও থাকা হয়ে যাবে তোর। না ভাইয়া, ওর বয়স একদম কম। আমি এখন এসব চাচ্ছি না। আমি এখান থেকে ইন্টার শেষ করি,
তারপর অনার্সটা কমপ্লিট করব, পরবর্তীতে ওকে এখান থেকে নিয়ে একেবারে চলে যাবো ঢাকায়। তার আগে আমি কোনো কিছু করতে চাচ্ছি না। আর বাবা মাকে বোঝানোর সব দায়িত্ব তোমার। আমি জানি না তুমি ওদেরকে কিভাবে বোঝাবে, কারণ ভাবির কথা আমি পরিবারকে বলেছি এবং বাবা মাকে আমি রাজি করিয়েছি। আচ্ছা, ভালো কথা মনে করেছো। তোমাদের বিয়ের ডেট কবে করেছো? আরো 2 বছর পর। এতদিন আমি সহ্য করবো কিভাবে বুঝতে পারতেছি না। ও আমার থেকে এতটা দূরে দূরে থাকবে, আমি সেটা কিভাবে সহ্য করি তুই বল। ভাইয়া চিন্তা করো না, আমরা 2 ভাই একসাথে বিয়ে করব। তখন দেখবে বাবার বিয়ের খরচটাও কমে আসবে। আর তোমার শ্বশুর বাড়ির লোকজন যে রাজি হয়েছে তাতেই অনেক। তুমি আমাদের বিজনেস ছেড়ে গিয়েছো বাবার পিছন পিছন রাজনীতিতে। হয়েছে তোর, আর এখন বড় বড় কথা বলতে হবে না, চুপ কর। এখন তোর সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। আমার সাথে তো রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছিলি, তাহলে এখন আমি সবকিছুতে দেখবো কেন? বাসা থেকে যেমন বেরিয়ে এসেছি তেমন তো আমি প্রথম তোমার সাথে যোগাযোগ করেছি। ওই সময় মনটা চাচ্ছিল তাকে থাপ্পড় দিয়ে দাঁত চোখ ফেলে দিই। তোর কত বড় সাহস, তুই বাড়ি থেকে না বলে রাগ করে তুই চট্টগ্রাম চলে এসেছিস। তুই জানিস না আমাদের কত শত্রু, যদি তোর কোনো কিছু করে ফেলতো তখন। ভাইয়া এসব ছাড়ো তো, আমি ওসব ভয় পাই না। রায়মান আর কিছু বলতে যাবে তখন উপর থেকে রাকিব আর রাকিবের দুলাভাই নিচে নামছে। আরে ভাই, আমার একটু মনেও নেই চায়ের কথা বলতে। আমরা তো এখানে খাওয়ার পরে চা খাই না, সেজন্য হয়তো ভেবেছি যে আপনিও খান না। আমার মনে ছিল না আপনারা ঢাকার মানুষ। আরে ভাই, এটা সমস্যা নেই, বাদ দেন। এখন চলন আমরা বাইরে টং দোকান থেকে চা খেয়ে আসি, আর একটু আড্ডাও হয়ে যাবে এর ভিতরে। তারপর রাতুল আর রাকিবের দুলাভাই তারা দুজন একসাথে হাঁটতে থাকে। রায়মান আর রাকিব তারা দুজন পেছন পেছন একসাথে আসতে থাকে। ভাই, আপনি তো মনে হয় সবই শুনলেন। রায়মান ওর বন্ধুর সাথে পড়াশোনা করবে বলে ঢাকা থেকে এখানে চলে এসেছে। এখন ওকে দেখাশোনা করে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আরে ভাই, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি রাকিবকে যতটা পছন্দ করি, রায়মানকেও ততটা পছন্দ করি। ওই দিক দিয়ে যদি হিসাব করি তাহলে রায়মানকে আমার একটু বেশি ভালো লাগে, কারণ এখনকার যুগে ওর মতো এতটা ঠান্ডা, কথা কম বলার মতো ছেলে খুঁজে পাওয়া যায় না। রায়মান হয়তো আপনার সাথে ভালো করে মিশে নাই। রায়মান যখন আপনার সাথে মিশতে শুরু করবে তখন আপনি বুঝবেন রায়মান কথা কম বলে নাকি বেশি বলে। এমনিতে রায়মান কারোর সাথে কথা বলে না। তারপর তারা হাঁটতে হাঁটতে একসময় একটা টং দোকানের সামনে এসে থামে। দোকানদারের কাছে গিয়ে সকলে যার যার মতন অর্ডার দিয়ে দেয়। কারোর চাই চিনি কম, তো আবার কারোর চাই চিনি বেশি। রায়মান একেবারে অল্প পরিমাণে চিনি খায় চায়ের মধ্যে। চা খেতে খেতে রাতুল একসময় বলে উঠল রায়মানকে, রায়মান, কালকে কলেজে ভর্তি হবি নাকি? কালকে 10টার আগে তো সব কাগজপত্র মনে হয় চলে আসবে তোর কাছে। জি ভাইয়া, তুমি যেহেতু এসেছো তাহলে একেবারে কালকে আমাকে কলেজে ভর্তি করে দিয়ে তারপর ঢাকায় ব্যাক করবে। ঢাকায় তো তুমি নিজে আমাকে কলেজে ভর্তি করেছিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে ভর্তি করিয়ে দিয়েই আমি বাসায় ফিরব। রাতুলের কথা বলার মাঝখানে রাতুলের ফোনে একটা কল আসে। রাতুল ফোনটা পকেট থেকে বের করে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে মুখের মধ্যে একটু হাসি ফুটে। সেটা আবার দূর থেকে রায়মান খেয়াল করেছে। ভাইয়া, ভাবি কল করেছে নাকি? দাও, অনেকদিন ধরে বাবার সাথে একটু কথা বলে না। দাও, আজকে তোমার কথা বলতে হবে না, আমি কথা বলি। এটা বলে রায়মান রাতুলের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। ফোনটা ধরার পর ওই পাশ থেকে নাদিয়া বলে উঠল, কি আমাকে তো ভুলে গিয়েছো? এই 2-3 দিন ধরে আমাকে একটা কলও দাওনি কেন? আসলে হয়েছে কি, তোমাকে তো ভুলে যায়নি, একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। পরিবার এত প্যারা দিচ্ছিল, তাই চট্টগ্রাম চলে এসেছি এখানে থাকার জন্য। নাদিয়া রায়মানের গলার ভয়েস শুনে একটু চমকে ওঠে। তারপর আবার নিজেকে সামলে নিয়ে রায়মানের উদ্দেশ্যে বলল, রাইমান বলতেছো নাকি? কেমন আছো পিচ্ছি? ভাবি, তুমি আমাকে কেন পিচ্ছি বলতেছো? আমি কিন্তু প্রেমে পড়েছি একজনের। ভাইয়ের কাছে শুনলাম তোমাদের বিয়েটা নাকি 2 বছর পর দিয়েছে। ওই 2 বছর পর তাহলে আমিও বিয়ে করতে পারবো তোমাদের সাথে। এক ডিলে 2 বাকি মারা হয়ে যাবে, বাবার বিয়ের খরচটাও কম লাগবে। আরে বলে কি আমার পিচ্ছির ভাইটা? তা কার প্রেমে পড়লে? আর চট্টগ্রামে ওইখানে কি করতেছো? এখন এসব বলতে পারবো না ভাবি, তুমি ভাইয়ের কাছ থেকে জেনে নিও। নাও, তোমাদের রোমান্টিক মুহূর্তের মধ্যে একটু বাম হাত ঢুকিয়ে ফেললাম, তার জন্য সরি আমি। আরে না বোকা, এসব কি বলো তুমি? তোমার ভাই এত 2 দিন ধরে ফোন দিচ্ছেই না, সেজন্যই আমি কল করেছিলাম। তোমার সাথে কথা বলে ভালোই হলো। তা আমাদের বাড়িতে এসেই ঘুরে যাও। যদি ঢাকায় ফিরি তাহলে অবশ্যই যাব তোমাদের বাড়িতে। তুমি বলেছো, আর আমি যাব না? এটা কি করে সম্ভব? কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি এখন ঢাকা ফিরতে চাচ্ছি না। 1 বছরের ভিতর তো নই। তুমি এখন ঢাকায় ফিরবে না কেন? আর চট্টগ্রামে কেন গিয়েছো একটু বুঝিয়ে বলো তো। তুমি ভাইয়ের সাথে কথা বলে নাও, ভাইয়া সব কিছু বুঝিয়ে বলবে তোমাকে। আমি এখন আবার তোমাকে এসব কিছু বলে তোমার কাছ থেকে বকা খেতে চাই না। এই যে ভাইয়া, নাও, ভাবি তোমার সাথে কথা বলবে, ডাকতেছে তোমাকে।
রাইমান মিথ্যে কথা বলে রাতুলের হাতে ফোনটা ধরিয়ে দেয়। তারপর রাতুল বেশ কিছুক্ষণ সময় নাদিয়ার সাথে কথা বলে। কথা বলা শেষ করে রাইমানের কাছে এসে রাইমানকে বলল, তাহলে চল বাসায় যাওয়া যাক। ভাইয়া, বাসায় জানিয়েছো মাকে এইখানে যে তুমি রাত্রে থাকবে? হ্যাঁ, একটু আগে ফোন করে বলে দিয়েছি। এখন চল, অনেক রাত হয়েছে, বাসায় ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলো। আর আর তো কোনো কাজ নেই বাইরে। রাকিব দুলা ভাই, চলুন বাসায় ফিরাইয়া দেওয়া যাক, অনেক রাত হয়েছে, গিয়ে তো আবার ঘুমাতে হবে। তারপর আবারও তারা চারজন হাঁটতে থাকে। এখন তারা একসাথে হেঁটে বাসায় যায়। বাসায় যাওয়ার পর রাকিবের দুলাভাই ওনার রুমে চলে যায়, আর ওরা তিনজন রাকিবের অ্যাপার্টমেন্টে চলে আসে। ভাই আপনি এখানে শুয়ে পড়েন। সরি ভাই, আসলে নিচে থাকার জন্য, আসলে আমরা তো ব্যাচেলার মানুষ, আমরা নিচেই থাকি, আমাদের খাট লাগে না তেমন। তুমি এত কিছু নিয়ে ভাবতেছো কেন? আমিও তো ব্যাচেলার, তাই না? শোনো, এখন যত কষ্ট করবে লাইফে বড় হয়ে ততই সুখী হবে। বাবা একটা কথা বলেন সবসময়, বলেন যারা প্রথমে কষ্ট করে তারা পরে সুখী হয়। এই দেখো আমাদের বাবা, উনি প্রথমে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছেন। ফার্স্টে তো উনি ঢাকা শহরে যে সময় এসেছিলেন তখন তো আমাদের আত্মীয় স্বজন কেউ ছিল না ঢাকা শহরে। এখন দেখবে আমাদের কোনো অনুষ্ঠানের মধ্যে আত্মীয় স্বজনের কোনো অভাব নেই ঢাকাতে, অথচ সেই সময় কোনো মানুষ ছিল না বাবার পাশে। উনি নিজের পড়াশোনা নিজে ইনকাম করে শেষ করেন, তারপর রাজনীতির বিষয়ে আস্তে আস্তে জড়িয়ে যান। অনেকটা স্ট্রাগল করার পর আজকে বাবা এই পর্যায়ে এসেছেন। রাইমান তার ভাইয়ের বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শোনে। এই কথাগুলো আগেও শুনেছে, কিন্তু আজকে রাতুল যে কথাগুলো বলল সবগুলো শুনেনি, শুনেছে অল্প অল্প। আজকে সে শুনলো তার বাবার জীবনের ইতিহাস। রাইমান মনে মনে ভাবতে লাগলো, ইস, বাবাকে না চাইতেও অনেক কষ্ট দিয়ে ফেলেছি। বাবা তো আমাকে খুব ভালোবাসে, আমাকে চোখে হারান, আমি সেটা তো বুঝতে পারি। তারপরে যে আমার রাগটা এত বেশি কেন সেটাই বুঝি না। রাগটাকে যতটা কন্ট্রোল করতে চেষ্টা করি ততই কন্ট্রোলের বাইরে বের হয়ে যায়। আর না, বাবাকে আর কষ্ট দিব না, কখনো না। সবার লাইফ যদি ভাই আঙ্কেলের মতো হতো তাহলে পৃথিবীতে ব্যাচেলারদের কোনো কষ্টই হতো না। ওরা জানতো, আগে থেকে জানতো যে তাদের লাইফ সামনে খুব ভালো আসতে চলেছে, কিন্তু এর আগে অনেক আশা ছেড়ে দিয়ে ফিরে যায়। আমাকে পিছন ফিরে গেলে হবে না, আমাকে সামনে এগোতে হবে, সেটা যে কোনো পর্যায়েই হোক না কেন। হ্যাঁ, হয়তো এখন আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমার দুলাভাই পেয়েছি নিজের ভাইয়ের মতো। আমি চাইবার আগে আমার কি কি লাগবে সবকিছু আমার সামনে এনে দেয়, তাহলে আমি কিভাবে কষ্ট বুঝবো আপনি বলেন? এটা সত্য রাকিব, তুমি খুব ভালো একজন দুলাভাই পেয়েছো। ওনাকে দেখতে অনেক ভালো মানুষ দেখা যায়, আবার ওনার কথাবার্তা সবকিছু মিলে একজন পারফেক্ট মানুষ বলা যায় ওনাকে। সত্যি, ওনার মতো মানুষ খুব কমই দেখা যায় পৃথিবীতে। সবাই যদি ওনার মতো হতো তাহলে তো হতোই, এই পৃথিবীতে আর কষ্ট নামের কোনো বিষয়বস্তু থাকতো না। আচ্ছা ভাইয়া, বাবা ঢাকা আসার পর দাদা দাদু বাবাকে সাহায্য করেনি? বাবা যতটুকু বলেছে তখন বাবার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো ছিল না। পরবর্তীতে যখন বাবা রাজনীতিতে যুক্ত হয় তখন নাকি দাদু যে কয়েকটা অল্প টাকা ঢাকায় পাঠাতো সেই টাকা পাঠানো অফ করে দেন। দাদুর কথার বিরুদ্ধে গিয়ে বাবা রাজনীতিতে নেমেছিল, সেই জন্য দাদু আর বাবার সাথে যোগাযোগ রাখেনি প্রথম। তাহলে ছোটবেলায় তো দাদুর সাথে অনেক খেলা করেছি। দাদুকে আমাদের বাড়িতে কে এনেছিল? তখন কি দাদু আমাদের কাছে এসেছিল নাকি বাবা গিয়ে দাদুকে নিয়ে এসেছিল? বাবা যখন রাজনীতিতে ভালো একটা পর্যায়ে ছিলেন তখন গ্রামে গিয়ে দাদাকে নিয়ে আসে। বাবার সাথে দাদা প্রথম আসতে চায়নি, তারপর এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে। ওইখানে ওনাকে দেখার মতো কোনো মানুষ ছিলেন না। দিদা মারা যাওয়ার পর দাদার রান্নাঘর অবস্থা খুব বাজে ছিল, উনি কোনো সময় খেত আবার কোনো সময় খেতেন না। সেসব দেখে বাবা ওনাকে জোর করে নিয়ে এসেছিলেন ঢাকায়। হ্যাঁ, দাদুর সাথে তো আমি খেলা করেছি, আমার কিছুটা মনে আছে। তবে তুমি দাদুকে পেয়েছিলে তোমার কাছে অনেক দিন যাবৎ। হ্যাঁ, তুই তো ছোট ছিলি আর আমি বড় হয়েছি দাদুকে ছাড়াই। তোর বয়স যখন 6 ছিল তখন দাদুকে গিয়ে নিয়ে আসে আমাদের বাসায়। তুই যতটুকু পেয়েছিস দাদুকে, আমিও ততটুকুই পেয়েছি। তোর জন্মের আগে দাদু আমাদের সাথে এসে থাকেনি। ভাইয়া, তোমাদের গল্পের কাহিনীটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে শুনতে খুব ভালো লাগলো। দাদু কি এখন আর বেঁচে নেই? না, দাদু এখনো কি করে বেঁচে থাকবেন, উনি তো আরো অনেক আগে মারা গিয়েছেন। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, আর কথা বলো না, অনেক রাত্রি হয়েছে, সকালবেলা আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সমস্যা নেই, উঠতে পারবো। আর তুমি আমাকে কলেজে ভর্তি করে দিয়ে তারপর কিন্তু যাবে এখান থেকে। বলেছি তো তোকে, একেবারেই কলেজে ভর্তি করিয়ে দিয়ে এরপর এই বাসায় ফিরবো। এত কথা বলিস না, এখন ঘুমা, চুপচাপ ঘুম, আর কোনো কথা বলবি না। তারা তিনজন আর কোনো কথাবার্তা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। বেশ লম্বা একটা রাত কাটার পর তারা সকাল 9টায় ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাকিবের দুলাভাই অফিসে যাওয়ার সময় তাসফিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে যায়, আর তারা তিনজন গাড়ি নিয়ে চলে যায় কলেজে গিয়ে রায়মানকে ভর্তি করিয়ে দিয়ে সবকিছু ঠিকঠাক করে। তারা তিনজন গিয়ে কলেজের ক্যান্টিনে বসে।
আচ্ছা, তুই কি নিজের প্যান্ট শার্ট একটু ঠিক করে পরতে পারিস না? এখানে আসার পর তো দেখলাম সবকিছু চেঞ্জ। ঢাকায় থাকতে কত সুন্দর করে চলাফেরা করতি, কি স্টাইলে জামা কাপড় পরতি, আর এখন এইখানে এসে এরকম খ্যাত সেজে এসেছিস কেন? ভাইয়া এখানে খেত সেজে আসার কারণ তো তুমি খুব ভালো করে জানো। পড়াশোনাটা শেষ করব শুধু শুধু এইখানে এসে টাকা পয়সা ওড়াবো না। আর বাড়িতে থেকে কোনো জামা কাপড় আনেনি এখানে। ওই দিন গিয়ে শপিং মল থেকে জামা কাপড় কিনেছি, শক্ত আর শরীরের সঙ্গে ফিট হয়ে লাগা না। এবার দেখ, পরিবারের সঙ্গে কিছু না বুঝে আবেগের বয়সে যে রাগ করে চলে এসেছিস, এখন দেখ কেমন লাগে। তাকে কিছু বলা যায় না, তোকে কিছু বলতে পারি না, কিছু বললেই তুই এভাবে রেগে যাস কেন? শোন, বাবা মা কিংবা আমি তোর ভালোর জন্যই কথা বলি, কখনো তোর খারাপের জন্য কোনো কিছু বলিনি। আর বিশ্বাস রাখিস, ভবিষ্যতেও তোর বাপের জন্য এমন কোনো কিছু কথা বলবো না। আরে না ভাইয়া, ও তেমন ভাবে বলতে চায়নি। আপনি মন খারাপ করবেন না ওর কথা। ও তো কিছু না হলেই শুধু আমাদের সাথে রাগ দেখাতে পারে, ফ্যামিলির সাথে রাগ দেখাতে পারে, এইটা ছাড়া ও আর কোনো কিছুই বুঝবে না। ভাইয়া তুমি যেরকম মনে করছো সেরকম না। আমি তোমাদের সবাইকে বিশ্বাস করি, আমার ভালোর জন্য সব কিছু করো। তোমরা কিন্তু নিজেই বলো, আমার মতো বয়সের ছেলেরা কি এখন বিজনেসে বসার সময়? শুধু খালি বাবা বললেই হবে? আমাকে ডিসিশন নিতে হবে না? আমার মেন্টালিটি জাজ করতে হবে না? আমি নিজে কতটুকু প্রেশার নিতে পারবো সেটা কি বাবা একবারও দেখবে না? তুই চলে আসার পর বাবা অনেক কষ্ট পেয়েছে, এটাও বলেছে তোর সাথে করা ব্যবহারগুলো করা উচিত হয়নি। আর তুই তো খুব ভালো করে জানিস বাবা তোকে ঠিক কতটা ভালোবাসে। আমার থেকেও বেশি ভালোবাসে তোকে, কারণ তোর উপস্থিত বুদ্ধি বেশি। তুই এখনই আমাকে হারিয়ে গিয়েছিস, আশা করি ভবিষ্যতে আমার উপরেই থাকবি। আমি কখনোই তোমার উপরে যেতে চাই না। যা আমাকে হাত ধরে হারা শিখেছে তাদের উপরে আমি যেতে চাই না, কখনোই না। তোমাদের সাথে ওই দিন ওই ব্যবহারটা করার জন্য আমি দুঃখিত ভাইয়া। তোমারই তো ছোট ভাইয়া, আমাকে ক্ষমা করে দিও। আর বাবা মায়ের কাছেও আমার কথাটা বলে রেখো। রাতে ফোন করে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিস, আমার কাছে চাইতে হবে না। আমি এসব কোনো কিছু মনে করি না। এখন তোরা বাড়িতে চলে যা, আমি এখান থেকে সোজা ঢাকায় ব্যাক করবো। আর শোন, এখানে কেউ নেই বলে যে যেমন তেমন পড়ালেখা করবি তা না। আগের কলেজে যেরকম ফার্স্ট ক্লাস রেজাল্ট আসতো, আশা করি এখানেও সেরকমই আসবে। রেজাল্টের যদি কোনো পরিবর্তন হয়েছে তাহলে মনে কর তোর খবর আছে বলে দিলাম। আর ভাইয়া তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমার রেজাল্ট যেমন ছিল ঢাকায় এখানেও ঠিক তেমনই থাকবে। আর ঠিক আছে, সাবধানে যাও। বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করে জানিয়ে দিও। তারপর সেখান থেকে রাতুল ওদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। রায়মান আর রাকিব তারা দুজনে মিলে কলেজ থেকে বের হয়ে আসে। দোস্ত, ভালো কথা মনে হয়েছে। তুই এদিক দিয়ে যাওয়ার সময় তাসফিয়ার স্কুল থেকে তাসফিয়াকে সাথে নিয়ে বাসায় চলে যাস। আর আপু আমাকে কিছু সদাই আনতে বলেছে, আমি সেগুলো নিয়ে তারপর বাসায় যাব। ঠিক আছে, তাহলে সাবধানে যাস। আমি এদিক দিয়ে তাসফিয়াকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। রাকিব চলে যাওয়ার পর রায়মান কিছুটা সামনে চলে আসে হেঁটে হেঁটে। তারপর তাসফিয়ার স্কুলের গেটের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ সময় পর তাসফিয়ার স্কুল ছুটি হয়। এতগুলো মেয়ের মধ্যে তাসফিয়াকে নিশ্চয়ই খুঁজে বের করার সহজ ব্যাপার নয়, কিন্তু এমন কঠিনও লাগেনি, কারণ সকালবেলা বের হওয়ার সময় তাসফিয়াকে দেখেছিল রায়মান। তাসফিয়া স্কুল এসেছিল বোরকা পরে। গেট দিয়ে যখন একটা বোরকা পরা মেয়ে বের হয়ে, তখনই রায়মান মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি তাসফিয়া না? হ্যাঁ, আমাকে চিনতে পারেননি? তোমাকে চিনতে পেরেছি, কিন্তু একটু ডাউট ছিল। সেই ডাউটটা এখন ক্লিয়ার করে নিলাম তোমাকে জিজ্ঞেস করে। ও আচ্ছা, তা ভাইয়া কোথায়? ভাইয়া আসেননি কেন? আপনি একা এখানে দাঁড়িয়ে আছেন? তোমার ভাইয়া একটু বাজারে গিয়েছে। আপু কি যেন সদাই আনতে বলেছে। আমাকে বলেছে তোমাকে নিয়ে যেন বাসায় ফিরে যাই। আমার সাথে যেতে কি তুমি খারাপ ফিল করতেছো? না, আসলে তেমন কিছু না। আমি ভাইয়া আর দুলা ভাই ছাড়া বাহিরে আর কোনো ছেলেদের সাথে কথা বলিনি তো। আজকে প্রথম আপনার সাথে এতগুলো কথা বলতেছি, সেই জন্য একটু নার্ভাস। আর সবসময় প্রতিদিন দুলা ভাই স্কুলের সামনে নামিয়ে দিয়ে যায়, আর ভাই এসে নিয়ে যায়। তোমাকে পর্দা করতে কে বলেছে? মানে বোরকা পরতে কে বলেছে? রাকিব নাকি তোমার দুলাভাই? পর্দা করতে কেউ বলেনি। মাঝে মাঝে ভাইয়া বলে, তুই যে বোরকা পরে যাস, তোর কি গরম লাগে না? তখন তুমি কি বলো? সত্যি তো এখানকার যুগের মেয়েরা শরীর দেখাতে ব্যস্ত, আর তুমি কিনা এত সুন্দর করে হিজাব পরে বোরকা পরে চলাফেরা করো। এখনকার দিনে তোমার মতো মেয়েরা হয়তো 100 ভাগের 1 ভাগও পাওয়া যাবে না। অন্যটা জানি না, কিন্তু ছোটবেলা থেকে দেখতাম আম্মু সব সময় বাসা থেকে বের হলে সারা শরীর ঢেকে, মুখ পর্যন্ত ঢেকে বাসা থেকে বের হতো। আম্মু মরে যাওয়ার পর আমিও আম্মুর সব কিছু ফলো করতে থাকি। এখন ইনশাল্লাহ আমার অভ্যাস হয়ে গেছে, আমার কোনো গরম লাগে না।
পৃথিবীর এইটুকু গরম যদি সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের এই ভয়াবহ আগুন কিভাবে সহ্য করব? হ্যাঁ, তা ঠিক, তোমার কথা একদম ঠিক। সারা জীবন এমন থাকার চেষ্টা করবে। রায়মানের কথা শুনে তাসফিয়া মাথা নাড়ায়। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তাসফিয়া চলে যায় তার বোনের অ্যাপার্টমেন্টে। রায়মান চলে আসে তারা যেখানে থাকে সেখানে। রায়মান রুমে আসার আরও অনেক পরে রাকিব আসে। আরে দোস্ত, আর বলিস না, বাইরে যেই পরিমাণ ভিড় বাজারে, তোকে একদিন নিয়ে গেলে পরের দিন আর তোকে খুঁজে পাওয়া যাবে না। আমার বাজারে যাওয়ার ইচ্ছা নেই। তোর বাজার করার এত শখ যখন, তাহলে তুই বাজার কর। মাঝখান দিয়ে আমাকে টেনে আনতেছিস কেন? আরে গাধা, তোকে টেনে আনলাম কোথায়? আমি তো শুধু বললাম বাজারের পরিস্থিতির কথা। তুই এখনো সেই আগের মতোই বেশি বুঝিস, তোকে কোনো কিছুই বলা যায় না। রাকিবের কথা বলার মাঝখানে রায়মানের ফোনে একটা কল আসে। রায়মান ফোনটা হাতে নিয়ে তারপর রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ দোস্ত, বল কেমন আছিস? কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? ভাই, তোকে ছাড়া একদম ভালো নেই আমরা। কবে আসতেছিস এখানে সেটা বল। দোস্ত, কিছু করার নেই, এখন আমি বাড়িতে ফিরতেছি না। পরিবারের সবাইকে বুঝিয়ে ফেলেছি। এখানে পড়াশোনাটা শেষ করে একেবারে বাড়িতে গিয়ে বাবার বিজনেসে বসবো। বাকি পড়াশোনাটা এখান থেকে শেষ করব। দোস্ত, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তোকে ছাড়া কলেজেও আমাদের মন বসতেছে না। আমি এখন ঠিক মতো কলেজে যাচ্ছি না, তুই আমাদের সাথে নেই সেই জন্য। দোস্ত, এত প্যারা নেওয়ার কিছু নেই। ঠিকমতো কলেজে যা, ইন্টারটা কমপ্লিট কর। এসএসসি পরীক্ষার পর এখানে এসে আমাদের সাথে যতদিন ইচ্ছে ততদিন থেকে যাস। সে পরীক্ষাও তো আরও 1 বছর রয়েছে। আমি ভাবতেছিলাম কিছুদিন পর যাবো তোর ওইখানে, যদি তুই এখন না আসিস আমাদের কাছে। রাকিব রায়মানের কান থেকে ফোনটা নিয়ে রিজভিকে বলে উঠল, সব সময় তো ফোন করে ওর সাথে কথা বলিস, কোনো সময় জানতে চেয়েছিস আমি আছি কিনা? শালা, তোরা সব কয়টা নিমক হারাম। তোদের কাছ থেকে একটু দূরে চলে এসেছি, সেজন্য প্রত্যেকে আমাকে ভুলে গিয়েছিস। দোস্ত, তোকে কি করে ভুলে যাই? তুই আবার এরকম পাগলের মতো কথাবার্তা বলতেছিস কেন? তোর সাথে তো সেই দিনেও কথা হয়েছে আমার। তো কি হয়েছে? তুই ফোন করে তো রাইমানের সাথে কথা বলেই যাচ্ছিস, একবারও কি আমার কথা জিজ্ঞেস করেছিস? তারপর রাকিব আর রিজভি একে অপরের সাথে কথা বলতে থাকে। রায়মান জানে এখন আর রিজভির কথা থামবে না, সেজন্য সে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে উঠে দেখতে পায় ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে তাসফিয়া। রায়মান তাসফিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে তাসফিয়াকে জিজ্ঞেস করলো, এই সন্ধ্যাবেলা ছাদের মধ্যে কি করতেছো? তাসফিয়া প্রথমে কোনো উত্তর দেয় না। তারপর যখন রায়মান আবার প্রশ্ন করলো তখন তাসফিয়া বলল, কিছু না, এমনিতে এসেছিলাম ফুলের চারাগুলোতে পানি দেওয়ার জন্য। ও আচ্ছা, তাই সন্ধ্যাবেলার সময়টাতে যে এখন দাঁড়িয়ে রয়েছো, আর অনেক আগে তো তোমার ফুলের চারার মধ্যে পানি দেওয়া শেষ। এই সময়টা কি তোমার খুব পছন্দ? আপনি আমার পছন্দ অপছন্দ নিয়ে এতটা ভাববেন না। আপনি যেসব চাচ্ছেন সেসব কখনোই সম্ভব না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আপনি আমাকে যে টাইপের মেয়ে ভাবতেছেন, আমি কিন্তু সেই টাইপের মেয়ে নই। আমি একদম একটা গাইয়া মেয়ে, যার কোনো বর্তমান সময়ের ডিজিটাল কোনো চলাফেরা নেই। এটা থাপ্পড় মারবো তোমাকে। এত বড় কথা বলতেছো কেন আমার সামনে? গায়েকে তুমি বোঝো? আর কি বললে তুমি ডিজিটাল কোনো চলাফেরা পারো না? সেটা তুমি বলো যে 100%-এর মধ্যে কয় % মানুষ এই কাজটা করে? আমি মনে করি 99.99% মানুষই ডিজিটালভাবে চলাফেরা করে। নিজেকে কখনো ঘাইয়া পাবে না। তুমি কতটা স্মার্ট তা তুমি নিজেও জানো না। এবার শুধু প্রথমবার দেখে ছেড়ে দিলাম, আর নয়তো পরের বার যদি এইসব বলো, আমি কিন্তু চর মারতে দ্বিতীয়বার ভাববো না। আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আপনি ভুল পথে এগোচ্ছেন। আপনি আমার ভাইয়ের বন্ধু, সেই হিসেবে আমারও ভাই হন আপনি। আপনার সামনে যাওয়ার কোনো পারমিশন দেয়নি ইসলাম। আমি কি করতেছি একটু বুঝিয়ে বলবে? আমি না কোনো কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতেছো একটু ভালো করে বুঝিয়ে বলো। এবার তাসফিয়ার রায়মানের দিকে সরাসরি ঘুরে দাঁড়িয়ে তারপর রায়মানকে বলল, আমি এই কয়েকটা দিনে আপনাকে অনেকবার দেখেছি। আপনি আমার দিকে কেমন করে তাকিয়ে থাকেন। আমি এত কিছু না বুঝলেও আপনার সেই তাকানোর অর্থটা আমি ঠিকই বুঝি। আপনি যা চাচ্ছেন তা কখনোই সম্ভব না। আমার তাকানোতে তোমার কি কোনো অস্বস্তি হয়? আমার তাকানোটা কি তোমার কাছে খারাপ মনে হয়? শুনেছি মেয়েরা নাকি চোখ দেখলে বুঝতে পারে যে একটা ছেলে তার দিকে কিভাবে তাকিয়েছে। তুমি আমার তাকানো দেখে কি ভেবেছো? খারাপ না ভালো কোনটা? আমার ভালো লাগে না। আমিও বুঝতে পারি কোনটা খারাপভাবে তাকানো আর কোনটা ভালোভাবে তাকানো। আপনি যদি আমার দিকে নোংরামি চোখে তাকাতেন, তাহলে আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলতাম না। তাহলে আমার কোনো প্যারা নেই।
তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না বউ, তুমি আমারই হবে। সেটা 2 বছর পর হোক কিংবা 5 বছর। আর আমি তোমার সাথে প্রেম করব না, করব বাট সেটাও বিয়ের পর। এখানে আমি থেকে গিয়েছি কেন জানো? তোমাকে চোখের সামনে রেখে বড় করব বলে। আপনি জানেন আমি এতিম, আমার মা বাবা কেউ নেই এই পৃথিবীতে, শুধু নিজের বলতে দুলাভাই, বোন আর একটা ভাই, তারাই। তারপরও আপনি জেনে শুনে এইসব। আচ্ছা, আমাকে বিয়ে করার চিন্তা করতেছেন। এই শহরে কেউ কারো খোঁজ রাখে না, আপনি এসব বাদ দেন। আমার চেয়ে আরও অনেক ভালো মেয়ে পাবেন লাইফে। আমাকে আপনার ফ্যামিলি কখনো মেনে নেবে না, একজন এতিম মেয়েকে। তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনাটা শেষ করো। পুরো শেষ করতে হবে না, আপাতত ইন্টারটা কমপ্লিট করো। আর মাত্র 3 বছর, আমার ওই দিকে দিয়ে ভার্সিটি কমপ্লিট হয়ে যাবে। তারপর ওই বাড়িতে একসাথে তোমাকে নিয়ে ঢুকবো। আর কি বললে আমার ফ্যামিলির কথা? ওই দিন ভাই এসেছে দেখেছিলে? হ্যাঁ, ওই যে রাতুল ভাইয়া, সে না? হ্যাঁ সেই। তোমার মনে প্রশ্ন জাগে না হঠাৎ করে রাতুল ভাইয়া এখানে কেন আসলো? কেন এসেছিল? হয়তো আপনাকে দেখতে এসেছিল, বা আপনাকে কলেজে ভর্তি করিয়ে দিতে এসেছিল। তুমি যেগুলো ভেবেছো সেগুলো একটাও না। ভাইয়া এখানে এসেছিল আমার বলাতে। ভাইয়াকে বলেছিলাম আমি ঢাকাতে ব্রেক করব না, আমি এখানেই বাকি পড়াশোনাটা শেষ করব। ভাইয়া জিজ্ঞেস করেছিল কেন? আমি বলেছিলাম কাউকে ভালো লেগে গিয়েছে। তুমি তো একজনকে ভালোবাসো, বলে তুমি আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারবে। তারপর ভাইয়াকে এখান থেকে তোমাকে দেখিয়ে দিলাম। তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, এখন এইসব কথা কাউকে বলার দরকার নেই। এসএসসি পরীক্ষা দাও, তারপর আমি ফ্যামিলিকে এখানে আনবো। আপনি কিন্তু যা করতেছেন এসব কিন্তু ঠিক হচ্ছে না। আপনি দেখতে শুনতে অনেক ভালো, আপনি আমার থেকে আরো অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন। আপনি শুধু শুধু আমার পিছনে সময় নষ্ট করতেছেন। হ্যাঁ, আমি চাচ্ছিলাম না সময়টা নষ্ট করতে, কিন্তু কি করবো বলো? তোমার তো বয়স কম, আর আমিও এখন পর্যন্ত ইনকাম করি না, বাট অল্প হলেও করি। সেটা দিয়ে আমাদের দুজনের দিব্যি চলে যেত। কিন্তু আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। নেক্সট ইয়ার ভাইয়ার বিয়ে, যদি তোমার এসএসসি পর ভাইয়ার বিয়ে হয় তাহলে তোমার আর আমার বিয়েটাও ভাইয়ের বিয়ের সাথী হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। আপনি আমার থেকে দূরে থাকবেন। আমি আমার ফ্যামিলির বাইরে যেতে পারবো না। ওরা যা বলবে আমি তাই করব। বিলিভ মি তাসফিয়া, তুমি যদি আমাকে স্বেচ্ছায় বিয়ে না করো বা তোমার ফ্যামিলি যদি স্বেচ্ছায় বিয়েতে রাজি না হয়, তোমাকে এখান থেকে তুলে নিয়ে ঢাকা গিয়ে বিয়ে করার ক্ষমতা আমি রাখি, বুঝেছো? সেটা আমার ভাইকেও করাতে হবে না, আমার বাবাকে দিয়েও করাতে হবে না। সেটা আমার দ্বারা পসিবল। নর্মালি হলেও আমার তোমাকে চাই, জোর করে হলেও আমার তোমাকে চাই। আর আমি একবার যেটা চাই সেটা আমার বাবা আর ভাই আমার চোখের সামনে যতক্ষণ পর্যন্ত না এনে দিতে পারবে ততক্ষণ পর্যন্ত ওদের শান্তি নেই। আর তুমি তো আস্ত একটা মানুষ, আমার ভালোবাসা। আপনি আমাকে থ্রেট করছেন, তার সাথে সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। কিন্তু আপনি আমাকে কবে দেখেছেন আর কবে থেকে ভালোবাসতেছেন? 2 দিনে কখনো ভালোবাসা হয় না, বুঝেছেন? আপনি আমার ব্যাপারে কি জানেন? কিছুই জানেন না। আমার ফ্যামিলির কারো কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই। আমাকে আর ভাইয়াকে দুলাভাই পড়াশোনা করাচ্ছে। বাবা মা মারা যাওয়ার পর আমাদের কিছু ঋণ ছিল, তখন ব্যাংক সব কিছু নিয়ে নিয়েছে। এখন আমাদের নিজস্ব বলতে কোনো গন্তব্য নেই, ভাইয়ার বাড়ি ছাড়া। নিজের নানুর বাড়ির মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চাচা চাচির কথা তো বাদই দিলাম। রায়মান এবার অনেকটা কাছে যায় তাসফিয়ার। তারপর তাসফিয়ার 2 গালে 2টা হাত রেখে বলল, এই রায়মান যতদিন বেঁচে আছে ততদিন তুমি এখানো। তোমার এসএসসি দেওয়া লাগবে না। আমি এই সপ্তাহের ভিতরে তোমাকে বিয়ে করব, বাট তোমার সাথে এক রুমে থাকবো না, এক বাসায় থাকবো না। এখন যেমন আছো বিয়ের পরও তেমন থাকবে। এসব কি বলতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এখন কিভাবে বিয়ে? হ্যাঁ, তুমি চিন্তা করো না। তোমাকে আগলে রাখার জন্য আমার তোমার পাশে থাকাটা, কাছে থাকাটা জরুরি। তাহলে যেটা আমি এখন হারামভাবে করতে চাচ্ছি না, আমি তোমার সম্পূর্ণ হালাল করে নিজের করে পেতে চাই। দেখো, তোমার বাসা এখন তোমার গাল ছুঁয়েছি, আমি পরপুরুষ, তোমাকে দেখার অধিকার নেই আমার। বাট আমি কিন্তু তোমাকে ছুঁয়েছি, সেটাও হারামভাবে। তাই আমি তোমাকে হালাল করে নিতে চাই আমার কাছে। যা করতেছেন ভালোভাবে ভেবে চিন্তে করবেন। আমি কিন্তু এখনকার আধুনিক মেয়েদের মতো এসব পোশাক পরতে পারি না। আমি কিন্তু এসব আধুনিক মেয়েদের মতো চলাফেরা করতে পারি না। আমি সেই 90 সালের মেয়েদের মতো। একটা কথা রাখবে আমার? কোন বিষয়? আমি যেই হই না কেন, তোমাকে ভালোভাবে রাখতে পারলেই আমাকে বিয়ে করে নেবে। হয়তো আমার পরিবার আসবে, আমার বিষয়ে অনেক কিছু জানাবে, আমার ফ্যামিলির বিষয়ে অনেক কিছু জানবে। সব কিছু জানার পর আমাকে কিন্তু ফিরিয়ে দিতে পারবে না তুমি। আর তোমরা যা ইচ্ছা যদি এখন ফিরিয়ে দাও, তোমাকে ঠিক কোনো না কোনোভাবে নিজের করে নেব। আপনি আবারও আমাকে থ্রেট করতেছেন? আমার ফ্যামিলি আমাকে যা বলবে তাই করব। এখন যদি আমাকে বলে ওরা
আপনার সাথে আমাকে বিয়ে দিতে চায়, আমি চোখ বন্ধ করে এই কথাগুলো মেনে নিতে প্রস্তুত। ওকে, গুড গার্ল। আশা করি তোমার ফ্যামিলি কেউ না করবে না। তারপরে বলা যায় না আজকে রাতের মধ্যে কিংবা কালকের মধ্যে আমার ফ্যামিলি আসবে। রেডি থেকো, এখন নিচে চলে যাও। দুপুরে খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। সাবধানে যেও। তারপর সেখান থেকে উঠে তাসফিয়া নিচে চলে যায় ওদের ঘরে। তাসফিয়া চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রাইমান সেও ছাদ থেকে নেমে নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখে রাকিব শুয়ে আছে, ফোন টিপছে। রাইমান গিয়ে রাকিবের পাশে বসে পড়ল। রাকিব, বিয়ে করতে যাচ্ছি আমি, কি বলিস? সত্যি? তুই কি বলতেছিস? এইসব রাতুল ভাইয়ারই তো, এখনো বিয়ে হয়নি। ওনার না সামনে বছর ডেট। এইটা কোনো প্রবলেম না, আমি এখন শুধু রেজিস্ট্রি করে রাখবো। ভার্সিটি শেষ হওয়ার পর তাকে নিজের বাড়িতে নিয়ে যাব। এখন সে যেভাবে আছে বিয়ের পর সেভাবেই থাকবে, শুধু অধিকারটা থাকবে আমার ওর উপর। ওকে জোর করে কোনো কিছু করতে বলতে পারবো, এবং এখন আমি যে টাকা উপার্জন করি অনলাইনে সেটা দিয়ে আমি আমার বউকে পালতে পারবো। রাইমানের কথা শুনে রাকিব মজা করে বলল, দোস্ত, তুই বলেছিলি আমার বোনকে বিয়ে করবি, এখন তুই অন্যজনকে বিয়ে করতে যাচ্ছিস। তুই আমার বোনকে ধোকা দিয়েছিস। তোর বিয়ে হবে না, আমি বদদোয়া দিলাম। আমি কখন তোর বোনকে ধোকা দিলাম? আমি বলেছি আমি বিয়ে করব। মেয়েরা তো তোর বোনও হতে পারে, তাই না? তুই জানিস আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, যা বলি ডাইরেক্ট সরাসরি বলে ফেলি। তাসফিয়াকে বিয়ে করব, ও যেভাবে আছে সেভাবেই থাক, শুধু ওর উপরে আমি অধিকার খাটিয়ে যেন একটা কথা বলতে পারি সেই জায়গাটা যাচ্ছি। রাইমানের কথা শুনে রাকিব কিছুক্ষণ নিস্তব্ধভাবে চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকার পর রাকিব বলে উঠল, দোস্ত, তুই কি এসব সিরিয়াস ভেবে নিয়েছিস আমার কথাবার্তা? দেখ ভাই, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তোর ফ্যামিলি কখনো মানবে না তাসফিয়াকে। হ্যাঁ ঠিক আছে, তাসফিয়া সুন্দর, কিন্তু ওর স্টেটাস নেই তোর বউ হওয়ার। দেখ, সম্পর্ক তো হয় সামনে সামনে। আজকে যদি ভাইয়া এখান থেকে বের করে দেয়, তাহলে জানি না আমরা কোথায় গিয়ে উঠবো, কি করব, কি খাবো। আশা করি ভাইয়া এটা করবে না কখনো, কারণ উনি ওনার বাচ্চাদের মতোই আমাদেরকে দেখেন। তোর এত কথা শোনাতে আমি অভ্যস্ত নই। কালকে বাবা মা আসবে, দুলাভাইয়ের সাথে আপুর সাথে কথা বলবে, আর ফ্যামিলি মানবে কিনা মানবে না সেটা আমার উপর ছেড়ে দে। তুই যে প্রধানমন্ত্রীর ছেলে, সেটা আপু দুলাভাই কাকে বলিসনি কেন সেদিন? আমি বলতে চেয়েছিলাম, বাট তুই আমাকে আটকে দিয়েছিলি। সেটা করলি কেন? আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই, আমি বাবার পরিচয়ে বাঁচতে চাই না। সেদিন যদি তুমি বলতি যে আমি প্রধানমন্ত্রীর ছেলে, তাহলে হয়তো আপু দুলাভাই আমাকে আর একটু ভালো করে আদর যত্ন করতো। বাট আমার সেসব কোনো কিছুই চাই না, যেমন আছি তেমনই থাকি। নিজের পরিচয় নিজেই তৈরি করব, তাই বলেনি। বুঝতে পেরেছি বন্ধু। আচ্ছা ঠিক আছে, দেখ তুই রাতুল ভাইয়ের সাথে কথা বলে কি বলে রাতুল ভাইয়া। রাইমান বসা থেকে উঠে একটু দূরে চলে যায়। সেখানে গিয়ে রাতুলকে সবকিছু খুলে বলে। প্রথম রাতুল রাজি হতে চায়নি, তারপর ঠিকই রাইমানের জোড়াজুড়িতে রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাবা বাসায় আছে, আজকে মনে হয় তেমন কোনো কাজ নেই। আমি গিয়ে ওদেরকে ম্যানেজ করে চট্টগ্রাম আসতেছি, তুই টেনশন নিস না, ওই দিকটা তুই সামলে নে। ধন্যবাদ ভাই, তোমরা সাবধানে এসো। রাইমান রাতুলের সাথে কথা বলে রাকিবের কাছে আসে। ভাইয়া সবকিছু মেনে নিয়েছে, হয়তো বাবা মাকে নিয়ে এখানে চলে আসবে। বিয়েটা কি আর কয়েক বছর পরে করলে হতো না? রাইমান রাকিবের দিকে তাকায়। রাইমানের তাকানো দেখে রাতুল আমতামতা করে বলল, আরে ভাই, আমার বোনটা তো এখনো অনেক ছোট, সেই কারণে বলছিলাম। তোর বোনের সাথে আমি কি শারীরিক সম্পর্ক করব না একসাথে এক রুমে থাকবো? তোকে একটু আগে আমি কি বলেছি, এখন যেভাবে আছে বিয়ের পরও সেভাবেই থাকবে, শুধু ওর উপর যেন আমার অধিকারটা খাটিয়ে দুটো কথা বলতে পারি সেই সুযোগটা চাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, তোর কথা বুঝতে পেরেছি, এখন তুই সবার সাথে কথা বল। রাত 9টায় রাইমানের পরিবার সকলে এসে উপস্থিত হয়। রাইমানের মা গাড়ি থেকে নেমে এসে রাইমানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোমরা কেমন আছো? তোকে ছাড়া যেমন থাকা যায় আমরা সকলে সেই রকমই আছি। তা তাসফিয়া কোথায়? এসেছো যখন দেখবি তো, এত তাড়াহুড়ো কিসের? তুমি দাঁড়াও, বাবার সাথে আমি কথা বলে আসি। রাইমান তারপর তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে দাঁড়িয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন আপনি? রাইমানের বাবা রাইমানের দেওয়া সালামের উত্তর নিয়ে রাইমানকে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, চলো তোমাদের উপরে নিয়ে যাই। এতক্ষণ রাকিব রাইমানের মায়ের সঙ্গে দাঁড়িয়ে রাইমানের বাবার আর রাইমানের কথাবার্তা শুনছিল বা দেখছিল। তারপর যখনই তারা উপরে উঠতে যাচ্ছিল, ঠিক সেই সময় রাকিবের দুলাভাই নিচে নামে। আরে স্যার, আপনি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার মতো মানুষ আমাদের বাড়ির সামনে।
আমি আপনার কাছে এসেছি কোনো একটা দরকারে, যেটা শুধু আপনারাই দিতে পারবেন। সেজন্য দেরি না করে শুনে সাথে সাথে চলে এসেছি আপনার সাথে দেখা করতে। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার মতো এত বড় মানুষ আমার দুয়ারে এসেছে। বলুন স্যার, আমার কাছে আপনার কি চাই? আমার জানার মতে তো আমার কাছে এত মূল্যবান কোনো জিনিস নেই যেটার জন্য স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী আমার সামনে এসে উপস্থিত হয়েছেন। তা কথা কি এখানে দাঁড়িয়ে বলতে হবে, নাকি আপনাদের বাসায় একটু নিতে পারবেন? সরি স্যার, আসুন আমার সাথে। আপনাকে দেখে এক্সাইটমেন্টে সবকিছু ভুলে বসেছিলাম আপনার সাথে কথা বলতে পেরে। আমার একটুও খেয়াল ছিল না আপনাকে ভিতরে নিয়ে যাওয়ার। আরে এটা কোনো প্রবলেম না, আমি বিশ্বাস করি ভুল তো মানুষেরই হবে, তাই না? আর এটা তোমার ভুল নয়, তাই সরি বলতে হবে না তোমাকে এইখানে। তারপর রাকিবের দুলাভাই সবাইকে নিয়ে ওদের ফ্ল্যাটে ঢোকে। ফ্ল্যাটের মধ্যে ঢুকে রাকিবের দুলাভাই রাকিবের বোনকে বলল শরবত করে আনতে, চা বিস্কিট আনতে। আর ওই সময় রাকিব গিয়ে তাসফিয়াকে ডেকে নিয়ে আসে। তাসফিয়া সামনে আসার পর একবার রায়মানের দিকে তাকায়। তখনই রায়মানের বাবা তাসফিয়াকে ডাক দেয় ওনার কাছে যাওয়ার জন্য। তাসফিয়া কি করবে বুঝতে না পেরে রায়মানের দিকে চোখ দিয়ে ইশারা করে প্রশ্ন করে। রায়মান তার চোখের ইশারায় বলল, যাও। তা ওই সময় তুমি কি বলেছিলে বাবা? তোমার কাছে এমন কি মূল্যবান জিনিস আছে, তাই না? শোনো, তোমার কাছে মূল্যবান জিনিস নয়, মহামূল্যবান জিনিস রয়েছে। এই যে দেখো, এক টুকরো হিরে। তা মামুনি, আমাকে তোমার পছন্দ হয়েছে? সারা জীবন কিন্তু আমার সাথেই থাকতে হবে। সারা জীবন বলতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা একসাথেই সংসারের সকল কাজ করব। কি পারবে না? রায়মানের মায়ের কথা শুনে রাকিবের দুলাভাই এবং রাকিবের বোন তারা দুজনেই চমকে ওঠে। রায়মানের মা যখন কথাটা বলছিল তখনই রাকিবের বোন শরবত হাতে নিয়ে আসে। তিন্নিকে নিয়ে রাকিব একপাশে দাঁড়িয়ে রয়েছে, রাকিবের পাশে রায়মান দাঁড়ানো। রাতুল গিয়ে তার বাবা মায়ের সাথে বসে পড়েছে। ভাই, আপনি তো রায়মানের সম্পর্কে কিছুটা অবগত, বাকিটা আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন রায়মান কেমন টাইপের ছেলে। কেউ আপনাকে কোনো রকম ফোর্স করবে না। আসলে আমরা রায়মানের জন্য তাসফিয়াকে চাচ্ছি আপনাদের কাছে। এখন না, আপনারা যদি এখন দিতে চান তাহলে আমাদের নিতে কোনো প্রবলেম নেই, আর যদি আপনারা কিছু বছর পর দিতে চান তাহলেও আমাদের কোনো প্রবলেম নেই। এখন সিদ্ধান্ত ভাই আপনাদের হাতে, তবে আমাদেরকে খালি হাতে ফিরাবেন না, এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আমি আর কি বলবো ভাই বলেন? যেখানে আপনার বাবা এসেছেন তাসফিয়ার হাত চাইতে, সেখানে আমি কিভাবে না করব বলুন? আর রায়মান যে টাইপের ছেলে, ওকে চোখের সামনে যে দেখবে সেই মেয়ের বাবাই রায়মানের কাছে মেয়ে দিতে রাজি হয়ে যাবে। এখন আপনারাই বলুন, আপনাদের জন্য কি করতে পারি আমি? দেখো বাবা, রাতুল যতটুকু জানে তাসফিয়াদের ব্যাপারে সবকিছু আমাকে খুলে বলেছে। সবকিছু শোনার পর যতটুকু বুঝলাম তাতে এতটুকু নিশ্চয়ই বোঝা যায় তোমার মতো ভালো মানুষ আর দ্বিতীয়টা হয় না। এখনকার যুগে যখন নিজের ভাই নিজের ভাইকে দেখে না, সেখানে তুমি দুলাভাই হয়ে ওদেরকে এত বছর ধরে লালন পালন করছো। তোমার সম্পূর্ণ অধিকার আছে ওদের দুজনের প্রতি। ওরা একা কোনো ডিসিশন নিতে পারবে না, একটা ছোট্ট বিষয়ও না, সবকিছুতে তোমার ডিসিশন নিতে হবে। তুমি যদি খুশি হয়ে তাসফিয়ার হাত রায়হানের কাছে দিতে চাও তাহলে আমি কোনো না করব না। তবে আমি বলতে চাচ্ছি, তুমি রায়হানের ব্যাপারে খোঁজ নিয়ে দেখো, এটা তোমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে দুটোটাই পড়ে। তবে একটা রিকোয়েস্ট করব, আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। না স্যার, এরকম কিছু না। রায়মানের মতো ছেলে হয় না। ওর সম্বন্ধে আমি খোঁজ খবর নিতে গিয়ে আমি ওকে অপমান করব না। ওর মতো পারফেক্ট মানুষ আমিও খুবই কমই দেখেছি। ওরা দুজন যদি একসাথে ভালো থাকে তাহলে আমার আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছোটবেলা থেকে ওদের দুজনকে আমাদের সন্তানের মতো করে লালন পালন করেছি। ওদের দুজনকে লালন পালন করতে গিয়ে আমরা নিজেরাও সন্তান আরো অনেক পরে নিয়েছি। তবে তাসফিয়ার এখনো বিয়ের বয়স হয়নি। ওরা কখনোই আমার কাঁধে বোঝা নয়। আর এই শরীরে যতদিন প্রাণ আছে ততদিন ওদেরকে আমি লালন পালন করব। তোমার প্রত্যেকটা কথা আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে। আমার এখনই তাসফিয়াকে আমাদের কাছে নিতেই চাচ্ছি না। এখন শুধু ধর্মীয় মোতাবেক বিয়েটা করিয়ে রাখবো। তারপর যখন তাসফিয়ার বয়স হবে তখন আমরা তাসফিয়াকে এখান থেকে নিয়ে যাব। এতদিন তোমাদের এখানে থাকবে। এখন যেভাবে তাসফিয়া আছে বিয়ের পরও সেইভাবেই থাকবে এই কয়েকটা বছর। কিন্তু স্যার, বিয়ে তো হয় সমানে সমানে, আমরা তো আপনাদের স্ট্যাটাসে পড়ি না। আচ্ছা শোনো, মেয়ের কথা, তুমি আমাকে স্যার ডাকবে না। আমি তোমার বাবার সমান। আমরা তোমাদের কাছে হাত চাইতে এসেছি, এখানে কোনো অফিসিয়াল মিটিং করতে আসিনি। কি বললে সম্পর্ক সমানে সমান হয়? আজ থেকে 30 বছর আগে আমি এইখানে ছিলাম না। আমি এসব বিশ্বাস করি না যে সম্পর্ক সমানে সমান হয়। দুটো মানুষের হৃদয় যদি এক হয় তাহলে এসব কোনো বিষয় না।
তোমাকে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছিলাম কিন্তু এখন মনে পড়ছে না। আন্টি, আমি রাকিবের বোন। যখন প্রাইমারিতে রাইমান আর রাকিব পড়াশোনা করতো তখন আমি গিয়ে রাকিবকে নিয়ে আসতাম মাঝে মধ্যে। অনেক সময় আপনি রাকিবকে খেলনা কিনে দিয়েছিলেন, আমাকেও আইসক্রিম কিনে দিয়েছিলেন। আমার মনে আছে সবকিছু। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার এখন। তুমি তো রাকিবের বোন হও। তা কেমন আছো তোমরা? রাকিবের বোন কিছু বলতে যাবে তার আগেই রাকিবের দুলাভাই রায়মানকে উদ্দেশ্য করে বলল, রাইমান, তুমি এতদিন বলনি কেন তোমার বাবা এদেশের প্রধানমন্ত্রী? তুমি তো প্রথম দিনই বলতে পারতে আমাদেরকে। এটা আমাদের কাছ থেকে লুকিয়েছো কেন? ভাই, আপনাদেরকে প্রথম দিন এসে যদি বলতাম যে আমি প্রধানমন্ত্রীর ছেলে, তাহলে আপনারা এখন যেভাবে কথা বলতেছেন সেভাবে বলতেন না। সবসময় আমাকে এটা ওটা সেটা নিয়ে মাথার উপর করে রাখতেন। আমি বাবার নামে পরিচিত হতে চাই না, আমি নিজের নাম করতে চাই। আমাকে যে নামে চিনবে। ওই দিন যদি আপনাদেরকে বাবার নাম বলতাম তাহলে আপনারা হয়তো আমাকে আরো বেশি করে আদর যত্ন করতেন। সেটা এক হিসাব, বাবার নাম বিক্রি করা বলে। আর আমি সেটা করতে চাই না কোনোভাবেই। আঙ্কেল, একটু আগে আপনাকে কি বললাম যে রায়মানের মতো পারফেক্ট ছেলে আমি খুব কমই দেখলাম। এই যে এখন কথাগুলো বললো, কথাগুলো শুনলেন? এই কথাগুলো একজন সাধারণ মাইন্ডের মানুষ কখনোই বলবে না। সে সবসময় চাইবে তার বাবা যেহেতু দেশের প্রধানমন্ত্রী, সে হিসাবে সে ভিতরে একটা আলাদা মনোভাবই রাখবে। আর রায়মানের মধ্যে তার বিন্দুমতো ছিঁড়ে ফোটাও নেই। এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, তাহলে রাইমানকে তোমার পছন্দ হয়েছে? তোমাদের বিয়েতে কোনো অমত নেই, তাই না? এবার রাকিবের দুলাভাই রাকিবের বোনের দিকে তাকায়, তারপর রাকিবের বোনকে জিজ্ঞেস করে, তিন্নির মা, তুমি কি বলো? রায়মানকে তো এতদিন ধরে দেখতেছো, তাই না? তুমি নাকি ওকে ছোট থেকেও চেনো। তাহলে তো আমার চেয়ে ভালো তোমার চেনার কথা। এখন এই বিয়েতে কি তোমার মত আছে? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো মতামত নেই বিয়েতে। তাসফিয়া কি বলে সেটা শোনো, আর তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। রাইমান ভালো ছিল, এটা বলতেই হবে। আমি কখনো বলবো না যে রাইমান খারাপ ছিল, কারণ রাইমানের পাশে খারাপ শব্দটা যায় না। তাসফিয়া, তুই কি চাচ্ছিস? তোর কি অন্য কাউকে অন্য কোনো জায়গায় পছন্দ আছে? থাকলে এখনই আমাদেরকে বলে ফেল, নয়তো পরবর্তীতে আর কোনো কিছু করার থাকবে না। রাকিবের দুলাভাইয়ের এমন কথা শুনে রায়মানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সেটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন তাসফিয়া কোনো কিছু বলছিল না তখন রায়মানের ভেতরে ভয়টা আরও বেড়ে যায়। বেশ কিছুক্ষণ সময় পর তাসফিয়া আর দুলাভাইকে উদ্দেশ্য করে বলল, আপনি যা ভালো মনে করেন তাই করেন, আর আমার কোনো পছন্দ নেই কাউকে। তাসফিয়ার এই কথাটা শোনার জন্যই যেন রহমান এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। অবশেষে তাসফিয়ার এই কথাটা বলার পর রহমান বড় করে শ্বাস ছাড়ে, যেন সে কোনো এক বিশ্ব জয় করে এসেছে। শুনলেন তো আঙ্কেল, আপনাদের সামনে সবকিছু বলল তাসফিয়া। ওদের কারোর যেহেতু এই বিয়েতে কোনো অমত নেই, সেহেতু আমারও কোনো অমত নেই এই বিয়েতে। আর আমাদের অমত দেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পাইনি আমরা। রাকিবের দুলাভাইয়ের কথা শুনে সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। যাক, তাহলে এখন কারো যেহেতু অমত নেই, তাহলে এখনই কাজী ডেকে আনো। এখনই ওদের বিয়েটা দিয়ে আমরা ব্যাক করব। ঠিক আছে আঙ্কেল, আমরা কাজে আনার ব্যবস্থা করতেছি। জান্নাত, তোমার কোন শাড়ি রয়েছে? তোমায় একটা শাড়ি দাও তো, থাকলে তাসফিয়াকে পরিয়ে দিই। আচ্ছা আন্টি, আসেন আপনি আমার রুমে, ওইখানে দিচ্ছি, ওকে ওখানেই পরিয়ে দিন। আমি খুব ভালো একটা শাড়ি পরাতে জানি না, আমি নিজেই পরতে পারি না, সেই জন্য তেমন কোনো শাড়ি আমার আলমারিতে নেই। আপনি আসুন আমার সাথে, দেখে যেটা ভালো লাগে সেটাই ওকে পরিয়ে দিন। রায়মানের মার আর রাকিবের বোনের কথা শুনে রায়মান এগিয়ে এসে বলল, তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, আমি সব কিছু রেডি করে রেখেছি। দাঁড়াও, আমি নিচ থেকে আমাদের রুম থেকে ওর শাড়িটা নিয়ে আসতেছি। এটা বলে রায়মান এখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে হাতে একটা ব্যাগ নিয়ে আবার উপরে উপস্থিত হয় সবার মাঝে। রায়মান উপস্থিত হওয়ার পর রাকিব রায়মানের কাঁধে হাত রেখে আস্তে আস্তে বলল, কি রে, এটা আনলি কখন? আমি তো দেখিনি। তুই কি আমাকে রেখে একা একা মার্কেটে গিয়েছিস কেনাকাটা করার জন্য? হ্যাঁ, গিয়েছিলাম এই শাড়িটা আনার জন্য, কারণ এটা তো রাতে লাগতো, তাই না? সেজন্য আমি আগে থেকে এনে রেখেছিলাম। তুই এত শিওর ছিলি কিভাবে যে তোদের বিয়েটা হবেই? এমনও তো হতে পারতো কোনো না কোনো কারণে ভেঙে যেত বিয়েটা। তুই বায়াকে একটা কথা জিজ্ঞেস করিস যে রাইমানের উপস্থিতি বুদ্ধিটা কেমন। বায়া তোকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমার বিশ্বাস ছিল এই বিয়েটা হবে এবং আজকের রাতেই হবে। কেউ এই বিয়েটা ভাঙতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া, এবং আমি যা ভেবেছি তাই হয়েছে। অবশেষে আমি তোর বোনকে হালাল করে পাচ্ছি। বাহ দোস্ত বাহ,
আজকে আমার বোনকে বিয়ে করার আগে আমাকে পর করে দিচ্ছিস? আর বিয়ে করার পর তো আমার কথা তোর মনেই থাকবে না। রায়মান আর কোনো কিছু বলতে পারল না। তার মধ্যে রাকিবের দুলাভাই এবং রাতুল তারা দুজন কাজই নিয়ে চলে আসে। তারা আসার পর রাকিবকে পাঠিয়ে দেয় তাসফিয়াকে রুম থেকে বের করে আনতে বলার জন্য। তুই আমার থেকে গুনে গুনে 6 বছরের ছোট, তারপরে তোর বিয়ে হয়ে যাচ্ছে আমার কত আগে। আর আমি কি করতেছি? এখন অপেক্ষা করতেছি আমার কবে বিয়ে হবে সেই আশায়। একটু ভুল বললে, আমি তোমার থেকে গুনে গুনে 5 বছর 4 মাসের ছোট। আর আমি বিয়ে করতেছি ঠিকই, বউ নিয়ে একসাথে এক বিছানায় এক রুমে থাকবো না। এই হিসাবে দেখতে গেলে তুমিও আমার থেকে আরো অনেক আগে বিয়ে করে নিয়েছো। এখন শুধু তুলে আনার ব্যবস্থাটা সেটাই। আমি তো ফ্যামিলি নিয়ে বিয়ে করতেছি, আর তুমি একা একা বিয়ে করেছিলে তখন। সেজন্য বাবা তোমাদের বিয়েটা এত দেরিতে দিয়েছে, বুঝেছো? হয়েছে ভাই, হয়েছে। তুই এবার চুপ কর, আর কিছু বলিস না, আর কিছু শুনতে চাই না। তোর কাছে তুই আমার ভাই নামের কলঙ্ক। ওই যে মুখে একটা কথা আছে না, গ্রামের লোকেরা বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এখন তোর জন্য বাবা মার কাছে এত বকা খাওয়ার পর ওদেরকে রাজি করে নিয়ে আসলাম এখানে। এখন তোর কাছে আমি এমন হয়েই উঠেছি। রায়মান কিছু বলতে যাবে তার আগেই রায়মানের মামুনি এবং তাসফিয়ার পড়া বোন তাসফিয়াকে ধরে নিয়ে আসছে। তারা দুজন তাসফিয়াকে এনে রায়মানের পাশে বসে। তারপর কাজী ওদেরকে দেখে বিয়ে পড়ানো শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কবুল বলার সময়ই রায়মান খুব তাড়াতাড়ি কবুল বলেছিল। তাসফিয়ার ক্ষেত্রে একটু ভিন্ন হয়। তাসফিয়া একটু সময় নিয়ে তারপর কবুল বলে। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কাজীকে খাইয়ে টাকা দিয়ে বিদায় করে দেয়। যখনই রায়মানের বাবা মা ওখান থেকে যেতে উঠে পড়ে, তখনই রাকিবের দুলাভাই বলে উঠলেন, আঙ্কেল একটু আগে বলেছেন আপনাকে স্যার না ডাকতে, এখন কিন্তু আপনাকে চাইলেও স্যার ডাকতে পারবো না। শোনো, তোমাদের মুখে আমি স্যার ডাক শুনতে চাই না। আমি প্রথমেই বলে দিয়েছি, তোমাদের মুখে আঙ্কেল ডাকটাই মানায়। হ্যাঁ, সবকিছু ঠিকই আছে, কথা শুনতেছি। এখন আমার কথা আপনাদের শুনতে হবে। এই গরিবের বাড়িতে যেহেতু আজকে এসেছেন আর আত্মীয়তা করেছেন, সে তো আজকে রাতে আর যেতে পারবেন না। কাল সকাল সকাল ভোরবেলা না হয় চলে যাবেন, আজকে রাতে তো নয়। বাবা, আজকে থাকবো না, অন্যদিন এসে থাকবো, কথা দিচ্ছি। কালকে একটা মিটিং আছে ইম্পর্টেন্ট, সেখানে আমার উপস্থিত থাকতে হবে। সেজন্য আজকে রাতে আমাকে যেতেই হবে। মিটিং আছে কালকে, আপনি সকালবেলা এখান থেকে রওনা দিলে বেশিক্ষণ সময় লাগবে না এখান থেকে ঢাকা পৌঁছাতে। আজকে তো এত রাতে কোনোভাবে আপনাদেরকে যেতে দিব না। বাবা, রাকিবের দুলাভাই যেহেতু এত করে বলতেছে, আজকে রাতটা বরং এখান থেকে যাও, কালকে সকালে এখান থেকে গিয়ে মিটিং অ্যাটেন্ড করতে পারবে। জি আঙ্কেল, আজকের রাতটা আপাতত এখানে থেকে যান, রাত্রি হয়ে গিয়েছে অনেক, আজকে আর যাওয়ার দরকার নেই। আঙ্কেল, আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? মেয়ের কথাটা এইভাবে ফেলবেন না। আজকে রাতটা বরং এখানে থেকে যান, রাত্রি হয়ে গিয়েছে অনেক, আজকে যাওয়ার কোনো দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে না হয় ফিরে যাবেন। আন্টি, আপনি একটু আঙ্কেলকে বোঝান, আপনি তো আমার মায়ের মতোই, তাই না? এই শোনো, আমার মেয়েরা বলছে আজকে যাওয়া যাবে না, মানে যাওয়া যাবে না। এতদিন কিন্তু আমার কোনো মেয়ে ছিল না, আজ থেকে আমার এই 3 মেয়ে। বড় মেয়ে ঢাকায় আর এইখানে আমার 2 মেয়ে। আমি কিন্তু তোমার আর আপন মানুষদেরকে তুমি করেই বলতে পারি না, ডাইরেক্ট তুই করেই বলি। তোদেরকেও তাই বলবো, কোনো কিছু মনে করিস না তোরা। আরে না আন্টি, এখানে মনে করার কিছু আছে? তুই শব্দটা শুনতে ভালোই লাগে, তুমি শব্দটা পরপর শোনা যায় কেমন যেন। তাহলে আজ থেকে আর আন্টি বলে ডাকবি না, কেমন? তাসফিয়া যেমন মা বলে ডাকবে, ঠিক তেমনই তুইও আমায় মা বলে ডাকবি। তোদের খোঁজ খবর রাখতে পারিনি, সেজন্য জানতেও পারিনি তোদের ফ্যামিলির কথা। শুনে খুবই খারাপ লাগলো। শোন, এখানে মন খারাপ করার কিছুই নেই। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু নিশ্চিত। একদিন আমাদের সবাইকেই এভাবে চলে যেতে হবে, এটা নিয়ে আর কোনো মন খারাপ করবি না। হ্যাঁ মা, একদিন সবাইকে মৃত্যুবরণ করতেই হয়, সেটাই মেনে নিয়েছি। আমাদের ভাগ্যে হয়তো আমাদের বাবা মা বেশি দিন ছিল না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর সকলে মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে। ছেলেরা একসাথে সকলেই মিলে চলে যায় নিচে গিয়ে সবাই চা খেয়ে আবার যার যার মতো বাসায় ফিরে আসে। উপরে আসার পর রাকিবের দুলাভাই এবং বোন সকলের থাকার ব্যবস্থা করে দেয়। তারপর সকলে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ওঠে 8টার সময় ব্রেকফাস্ট করে রায়মানের বাবা মা এবং ভাই তারা 3 জন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রায়মান আর রাকিব এবং রাকিবের দুলাভাই তারা 3 জন ওদেরকে এয়ারপোর্টে ছাড়তে যান। তারপর তারা 3 জন ওদেরকে এয়ারপোর্টের ভেতরে পাঠিয়ে দিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে রাকিব এবং রায়মান রেডি হয়ে নেয় কলেজ যাওয়ার জন্য। রায়মান, আজকে আমি কলেজে যাচ্ছি না। তোমরা যেহেতু কলেজে যাচ্ছ, তাসফিয়াকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে তোমরা চলে যেও। আসার সময় না হয় আমি কি নিয়ে আসবো।
আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমাদের শেষ, আমরা রেডি হয়ে গিয়েছি। আপনি উপরে গিয়ে তাসফিয়াকে নিচে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া এখানে, আমি ওকে নিচে পাঠাচ্ছি। ওকে নিয়ে সাবধানে যাবি, বাইরে দাঁড়িয়ে থেকে ওকে গেটের ভিতরে পাঠিয়ে দিয়ে তারপরে ওখান থেকে যাবে। এটা বলে রাকিবের দুলাভাই সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় পর তাসফিয়াকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়। তাসফিয়াকে নামতে দেখে রাকিব বলে ওঠে, দোস্ত, তুই তাসফিয়াকে নিয়ে যা, স্কুলে নামিয়ে দিয়ে তারপর কলেজে চলে যাস। আমার এদিকে একটু কাজ আছে। তোর এদিকে কাজ আছে সেটা তো তুই আগে কখনো বলিসনি, হঠাৎ তোর এদিকে কি কাজ আছে আমাকে বলে যা। রায়মানের কথায় পাত্তা না দিয়ে রাকিব চলে যায় সেখান থেকে। রাকিব চলে যাওয়ার পরই তাসফিয়া সেখানে আসে। ভাইয়া ওইদিকে কোথায় গেল? ভাইয়া কি কলেজে যাবেন আপনার সাথে? রাকিবের ওইদিকে কি যেন কাজ আছে, ওইদিকে কাজ শেষ করে তারপর সোজা কলেজে আসবে। যাওয়ার সময় বলে গিয়েছে তোমাকে যেন স্কুলের ভেতর দিয়ে তারপর যেন কলেজে যাই। এখন কথা না বলে রিক্সায় ওঠো। তাসফিয়া আর কোনো কথা না বলে রায়মানের সাথে রিক্সায় উঠে বসে। বেশ কিছুক্ষণ সময় রিক্সাটা চলার পর রায়মান নিজে থেকে তাসফিয়াকে বলল, ম্যাডাম কি বলেছিলাম আপনাকে? বলেছিলাম তো আপনাকে বিয়ে করব। সে আমি আমার কথা রেখেছি, এখন আপনাকেও আজ থেকে কথা রাখতে হবে। কোন কথা রাখতে হবে? সারা জীবন আমার সাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সেই কথা সারা জীবন বয়ে চলতে হবে। ঠিক আছে, আমি আজকে এইখানে বসে কথা দিলাম, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কোলে মাথা রেখে ফেলবো। এই দিনটি দেখার ক্ষমতা আমার হয়তো নেই, তোমার আগে যেন আমি চলে যাই সেই দোয়াটি করব। রায়মান তাসফিয়ার কাঁধের উপর একটা হাত রাখলো। তারপর তাসফিয়াকে রায়মান বলল, জীবনে যা কিছু হয়ে যাক না কেন কখনো আমার হাত ছাড়বে না। তোমাকে হয়তো অনেক সহজে পেয়ে গিয়েছি, হয়তো না, তুমি আমার অনেক শখের ম্যাডাম। তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। সারাটা জীবন আপনার এই দুই হাতের বন্ধনে কাটিয়ে দিতে চাই। আজ থেকে আপনি আমার হালাল পুরুষ, আপনি যা বলবেন আমার যে সব কিছু শুনতে বাধ্য। খুব ভালোবাসি আপনাকে ম্যাডাম, অনেক ভালোবাসি। হয়তো আমার ভালোবাসাটা 2 দিনের কিংবা 3 দিনের। একটা মানুষকে যতটা ভালোবাসলে 3 দিনের মধ্যে নিজের করতে পারে, আমি ঠিক ততটাই ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে ভালোবাসি স্যার। সেই দিন আপনাকে এটার জন্যই না করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আপনাকে আরও ভালোবেসে ফেলার পর হারিয়ে ফেলবো। তখন ওই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। এই জন্য বলেছিলাম আপনাকে আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য। তাসফিয়ার কথা শুনে রায়মান মুচকি হাসে। তারপর তাসফিয়ার কানে কানে বলল, ম্যাডাম তাড়াতাড়ি বড় হয়ে যান। এই কথাটা বলে অনেক বড় ভুল করলেন। আপনি যতদিন পর্যন্ত বড় না হবেন ততদিন পর্যন্ত আমি কিছুই করতে পারবো না, তাই একটু তাড়াতাড়ি বড় হয়ে যান ম্যাডাম।